চলো স্টার্ট করছি দ্বিপদ প্রক্রিয়া। এটা হয়ে গেলে তোমাদের টপিক শেষ হয়ে গেল, ঠিক আছে, আর তো কিছু বাকি নেই। দ্বিপদ প্রক্রিয়াটা থেকে এমসিকিউ আর এসিকিউ অ্যাটেন্ড করবে জেনারেলি, আর 4 নম্বরের জন্য এই টপিকের সাথে তোমার ইনভার্স ফাংশন কনফার্ম অরে পড়বে। বাই চান্স যদি 2 নম্বরে অর না পড়ে তার জন্য এই চ্যাপ্টারটা করানো, ঠিক আছে। 4-এ অবশ্যই ইনভার্স ফাংশন থাকবে। তো ইনভার্স ফাংশন নাও থাকলেও দ্বিপদ প্রক্রিয়া যদি আজকে যদি ঠিক ওয়েতে শিখতে পারো, 4 মার্কসের কোশ্চেনও নামিয়ে দেবে, কঠিন থাকে না, সহজই থাকে। একবার দেখো, দ্বিপদ প্রক্রিয়া নামের মধ্যেই বলে দিচ্ছে দ্বিপদ, ঠিক আছে, দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া মানে আমরা সবসময় বুঝবো যে এর ক্ষেত্রে সবসময় দুটো পদ থাকবে। দ্বিপদ মানে দুটো পদ থাকবে। আর হচ্ছে প্রক্রিয়া, ইংলিশে এটাকে যদি দেখো তোমার, এটা ইংলিশে বলা হয় বাইনারি অপারেশন, এটাকে ইংলিশে বলা হয় বাইনারি অপারেশন, ঠিক আছে। দ্বিপদ প্রক্রিয়া মানে কি? বাইনারি অপারেশন। এবার এই বাইনারি অপারেশনটা কীরকম? আমরা দুটো পদ নিয়ে সবসময় কাজ করব, সেই দুটো পদের মধ্যেই অলওয়েজ অপারেশন করা হবে। অপারেশন বলতে কাটাছেঁড়া করা, কাঁচি দিয়ে পেট কাটা, ওরকম ব্যাপার না। অপারেশন মানে হলো যে তোমাকে এ আর বি দুটো যে পদ, এদের মধ্যে কখনো প্লাস করতে বলতে পারে, কখনো এটাকে বলতে পারে মাইনাস করো, কখনো বলতে পারে গুণ করো, কখনো বলতে পারে গুণ বাদ দিয়ে, কখনো বলতে পারে ভাগ করো, অথবা এগুলো বাদ দিয়েও অন্য অনেক রকমের দুটো পদের মধ্যে মানে তোমার হচ্ছে কিছু অপারেশন বলতে পারে, প্লাস বলতে পারে, মাইনাস বলতে পারে, ইনটু বলতে পারে, ভাগ বলতে পারে, অন্য কোনো অপারেশনও বলতে পারে, অন্য আরও অপারেশন হয়, ধরো এখানে এমন একটা কিছু ইউজ করলো যেটার জন্য হয়তো দুটো ফাংশনকে স্কোয়ার করে অ্যাড করতে হবে, এরকমভাবে বলে দিল। অনেক সময় এরকমভাবে বলে দেয়, দেখিয়ে দিচ্ছি তোমাকে। এ স্টার বি দিয়ে দিল, স্টার দিয়ে বললো, কোনো চিহ্ন বিহ্ন কিন্তু উল্লেখ করলো না, প্লাস মাইনাস গুণ ভাগ যোগ কিছু উল্লেখ করলো না, জাস্ট ইউজ করলো স্টার। এই স্টার দেওয়ার পর তোমাকে পাশে বলে দিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম বলে দিল। মানে আমরা এবার থেকে বোঝা শুরু করব যে এ স্টার বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা বোঝা শুরু করব। এরকমও হতে পারে যে এ স্টার বি দিয়ে তোমাকে বলে দিল এ কিউব মাইনাস বি কিউব, এরকম বলে দিতে পারে। তার মানে তুমি বুঝতে পারবে যে দুটো নাম্বার যদি থাকে তার মধ্যে যদি স্টার করতে হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা এ কিউব মাইনাস বি কিউব ইউজ করব। অঙ্ক করতে করতে বুঝতে পারবে এই ক্ষেত্রে সবসময় দেখবে অলওয়েজ দুটো পদই থাকবে, দুটো পদের মধ্যে করতে দেবে। এবার যদি কখনো কখনো স্যার এরকম দিয়ে দেয় এ স্টার বি স্টার সি এরকম দিয়ে দিল, তাহলে তো স্যার এটা 3টে পদ হয়ে গেল, তাহলে কি দ্বিপদ প্রক্রিয়া হবে না? অবশ্যই দ্বিপদ প্রক্রিয়া হবে। তখন মনে করতে হবে এই দুটো মিলিয়ে একটা পদ আর এটা একটা পদ। যেমনভাবে ধরতাম আগে, ধরো পি প্লাস কিউ প্লাস আর, তার কখনো হোল স্কোয়ার করতে দিত, কি করতাম? এটুকুকে এ বলে মনে করতাম, এর পাশেরটাকে বি বলে মনে করতাম, করে তারপর তার হোল স্কোয়ার করতাম। ঠিক সেরকম ভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবার সময় আমাকে এই কথাটা মাথায় রেখে চলতে হবে, যদি 3টে পদ কখনো দিয়ে দেয়, 4টে পদ দেবে না, ম্যাক্সিমাম 3টে দিতে পারে, তো প্রথম দুটোকে এ বলে ভাববো, তারপরটাকে বি বলে ভাববো, অথবা লাস্টের দুটোকে এ বি বলে ভাববো, ফার্স্টেরটাকে এ বলে ভাববো। এভাবে ধরে অপারেশন করতে হবে। অঙ্ক করতে করতে বুঝে যাবে কি করতে হবে না করতে হবে, খুব একটা কঠিন প্রক্রিয়া নয়। আর আমি করানো মানে সেটা সহজই হবে, তুমি মাথায় রেখে চলো যে আমি যখন করাচ্ছি এটা সহজই লাগবে। ক্যালকুলাস যখন সহজ লাগলো, প্রবাবিলিটির মতন চ্যাপ্টার যখন সহজ লেগেছে, এইসব চ্যাপ্টার কিছুই মনে হবে না, বাইনারি অপারেশন বাচ্চাদের চ্যাপ্টার মনে হবে, এটুকু বলতে পারি। শেষ অবধি থাকো, দেখো বুঝতে পারবে। ধরো আমরা এখানে দ্বিপদ প্রক্রিয়ার জন্য তাহলে কি বললাম, যে দুটো পদের মধ্যে আমাকে কোনো ফাংশন বা দুটো পদের মধ্যে কোনো আমাকে অপারেশন করতে হবে, এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়ার প্রথম কথা। এবার সবসময় বুঝবে যে দ্বিপদ প্রক্রিয়ার মেন শর্ত যেটা, ধরো তোমাকে এস বলে কোন একটা সেট দিল, তার মধ্যে ধরো 1 2 3 4 এরকম 4টে এলিমেন্ট দিয়ে দিল, 4টে এলিমেন্ট এস সেটের মধ্যে। এই এস সেটের মধ্যে তোমাকে বলে দিয়েছে 4টে এলিমেন্ট 1 2 3 4। তোমাকে একটা প্রক্রিয়া বলে দিয়েছে এ স্টার বি ইজিক্যাল টু ধরো বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমাকে ধরো দুটো এরকম একটা বলছে যে এস সেট দিয়ে দিয়েছে এরকম, আর এস সেটের ওপর একটা প্রক্রিয়া বলে দিয়েছি এ স্টার বি, তার জন্য আমরা কি বুঝে চলবো? তার জন্য আমরা বুঝে চলবো এ স্কোয়ারের সাথে বি স্কোয়ারের যোগ করতে হবে। ধরো তোমাকে কথার কথা একটা মানে নাম্বার বলে দিল 1 স্টার, ধরো আর একটা নাম্বার আমি নিয়ে নিলাম, ধরো 5 6 7 8 অব্দি নিলাম, চলো। ধরো তোমাকে দিল 1 স্টার 3 এরম দিল, তার মানে তোমাকে বুঝতে হবে 1টা এখানে এর মতন ট্রিট হচ্ছে, আর 3টা এখানে বি এর মতন ট্রিট হচ্ছে। তার মানে আমরা এখানটাতে বুঝবো 1-এর স্কোয়ার আর প্লাস দি হচ্ছে 3 রয়েছে, তাহলে 3-এর স্কোয়ার, তাহলে কত উত্তর আসলো? 10 উত্তর আসলো। 3-এর স্কোয়ার মানে 9 আর 1-এর স্কোয়ার মানে 10। আচ্ছা, ধরো তোমাকে আরেকটা বলে দিল যে 1 স্টার 2 ইকুয়াল টু কত, তাহলে কি করবে? একই রকম কাজ, একটা এর মতন ট্রিট হচ্ছে 1-এর স্কোয়ার,
দুইটা দুইয়ের মতন মানে বির মতন টির হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে 4 আর যুক্ত হচ্ছে 1 হচ্ছে 5। এবার তোমাকে দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এইটা নাকি এইটা কোনটা দ্বিপদ প্রক্রিয়াকে এক্স্যাক্টলি বোঝাচ্ছে, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। বলতে পারে 1*3 এটা দ্বিপদ প্রক্রিয়াকে বোঝায়, নাকি 1*2 এটা দ্বিপদ প্রক্রিয়াকে বোঝায়, এরকম কোশ্চেন দিতে পারে। একটা কথা মাথায় রেখে চলো, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এই গোটা চ্যাপ্টারের মধ্যে, যে পয়েন্ট এখন বলতে চলেছি। সবসময় জানবে দুটো পদের মধ্যে আমি যদি দ্বিপদ প্রক্রিয়া ইউজ করি, যে পদটা পাচ্ছি, এই দুজনার বিয়ে হওয়ার পর যে বাচ্চাটাকে পাচ্ছি, সেই বাচ্চাটা যেন ওদের পূর্বপুরুষের অন্তর্গত হয়। মানে এই যে 10 যে নাম্বারটা পেলাম, এটা কি এই সেটের মধ্যে আছে? নেই, মানে এটা দ্বিপদ প্রক্রিয়া না। আচ্ছা 5 নাম্বারটা কি আগের সেটের মধ্যে ছিল, এর সেটের মধ্যে থেকে? হ্যাঁ আছে, তার মানে 5-এর জন্য যে অপারেশনটা করেছিলাম 1*2 এটা দ্বিপদ প্রক্রিয়া অন্তর্গত। তাহলে দ্বিপদ প্রক্রিয়ার প্রথম রুল কি? আমরা সেই দুটো এলিমেন্ট তুলবো যে দুটো সেটের এলিমেন্ট তোমাকে দিয়ে দেবে, সেই দুটো সেটের থাকে এলিমেন্ট তোলা হয়েছে। একটা দেখো 1 তোলা হয়েছে আর একটা দেখো 2 তোলা হয়েছে, ঠিক আছে? তাহলে 1 আর 2 তুলেছিলাম, ঠিক আছে? দুটো মানুষের মধ্যে বিয়ে হয়েছে, যেটা তৈরি হয়েছে সেটা দেখো মানুষের বাচ্চা তৈরি হয়েছে, এই প্রজাতিরই অন্তর্গত, মানুষ প্রজাতির অন্তর্গত, তাহলে এটা দ্বিপদ প্রক্রিয়া। কিন্তু এক্ষেত্রে দেখো দুটো মানুষের মধ্যে বিয়ে দিয়ে একটা কুকুরের বাচ্চা তৈরি হলো, যেটা হচ্ছে দেখো আগের প্রজাতির মধ্যে থাকছে না, তাই জন্য এটা দ্বিপদ প্রক্রিয়া নয়, কিন্তু এইটা দ্বিপদ প্রক্রিয়া। তাহলে দ্বিপদ প্রক্রিয়ার প্রথম রুল কি? আমি দুটো নাম্বারের মধ্যে অপারেশন করবার পর যে পদটা পাবো, সেই পদটা যদি ওই এস সেট যেটা দিয়ে দেবে তোমাকে, এস সেট বলতে পারে বা অন্য কোনো সেটও বলতে পারে, যে সবসময় এস দিয়ে দেবে তার কোনো ব্যাপার না, সেই সেটেরই যদি অন্তর্গত হয় তাহলেই সেটা দ্বিপদ প্রক্রিয়া, যদি না হয় তাহলে সেটা দ্বিপদ প্রক্রিয়া না। ঠিক আছে, এইটা হচ্ছে মেন রুল, প্রথম রুল। আচ্ছা এবার দেখো, তাহলে খাতার মধ্যে এই পার্টগুলো লিখতে লিখতে চলো, ঠিক আছে? যদি লিখবে যে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বদা দুটি পদের মধ্যে অপারেশন করা হবে, এবং দুটি পদের মধ্যে অপারেশন করার পর করবার পর যে পদটি পাওয়া যাবে সেটা যদি পূর্বোক্ত সেটের অন্তর্গত হয় তাহলেই সেটি দ্বিপদ প্রক্রিয়া। এটা কি বলে দেওয়া থাকবে, মানে 1-3 এর মধ্যে করতে হবে? হ্যাঁ ওরকম বলে দেবে। মানে এটা আমরা নিজের ভাষায় একদম, মানে নিজের ভাষায় বলছি, বইয়ের ভাষায় বলছি না, একদম সিম্পল ভাষায় বলছি যাতে বুঝতে পারো। একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কমিউটেটিভ ল। ঠিক আছে, কমিউটেটিভ ল, ঠিক আছে, কমিউটেটিভ ল, খাতার মধ্যে লেখো কমিউটেটিভ লকে বাংলায় বলা হয় বিনিময় সূত্র। এই প্রক্রিয়াগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো বারবার করতে দেবে। ঠিক আছে, তোমাকে দুটো অপারেশন দিয়ে দেবে, ভালো করে শোনো কথাগুলো। তোমাকে দুটো পদ দিয়ে দেবে, ভালো করে কথাগুলো বুঝবে কিন্তু। দুটো পদ দিয়ে দেবে, দিয়ে তাদের মধ্যে দুটো পদ দিয়ে দেবে, দিয়ে বলবে যে এরা কি বিনিময় সূত্রকে মেনে চলছে। দুটো পদ দিয়ে দেবে, দিয়ে বলবে এরা কি ডিস্ট্রিবিউটিভ লকে মেনে চলছে, এরম প্রশ্নই করবে। তাই জন্য এই জিনিসগুলো সম্পর্কে নলেজ থাকাটা খুব বেশি জরুরি। কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র হেভি ইজি জিনিস, কিছুই না। কমিউটেটিভ ল মানে কি? কমিউটেটিভ ল মানে ধরো তোমাকে একটা এ আর বি বলে দুটো পদ রয়েছে, তাদের মধ্যে তুমি একটা দ্বিপদ প্রক্রিয়া করছো, মানে স্টার করছো, এটা একটা দ্বিপদ প্রক্রিয়া। তো দুটোর মধ্যে যদি দ্বিপদ প্রক্রিয়া করবার পর উত্তর যদি বি স্টার এর সাথে সমান আসে, তাহলে এটা বলতে পারবো এটা একটা বিনিময় সূত্র বা বিনিময় সূত্রকে মানে কি? আমি বললাম যে দুটো পদ নিয়ে তাদের মধ্যে একটা দ্বিপদ প্রক্রিয়া করেছি, এটা দ্বিপদ প্রক্রিয়া করা বোঝায়, স্টার দিয়ে দ্বিপদ প্রক্রিয়াকে বোঝায়। অনেক সময় এরকমভাবেও লেখা থাকে, এখানে এরকম কম্পোজিশন বি লেখা থাকে, এটা কম্পোজিশন সাইন, এ কম্পোজিশন বি দিয়ে দিল, করবার পর উত্তর যদি বি কম্পোজিশন এর সাথে পুরোপুরি সমান আসে, তাহলেই বলবো এটা হচ্ছে কমিউটেটিভ লকে মানছে। যদি না আসে তাহলে কমিউটেটিভ লকে মানছে না। একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি বোঝাচ্ছি। ধরো কথার কথা বলছি। ধরো 5-এর সাথে আমি 0কে যোগ করলাম, এখানে এই যে স্টারটা এটা প্লাসের মতন কাজ করছে, কথার কথা। ধরো তাহলে 5-এর সাথে 0কে যোগ করা আর 0-র সাথে 5কে যোগ করা, ব্যাপারটা তো একই হলো, তাই না? 5-এর সাথে 0কে যোগ করলে উত্তর 5 আসবে, আবার 0-র সাথে 5কে যোগ করলে উত্তর 5ই আসবে। তাহলে এটা একটা কি? এটা কিন্তু এই যে 5 + 0 আর 0 + 5 = যে 5, এটা কিন্তু একটা বিনিময় সূত্রকে মানছে। কারণ দেখো 5-এর সাথে 0 যোগ করলেও যা উত্তর পাবে, তুমি 0-র সাথে 5কে যোগ করো উত্তর একই পাবে। আচ্ছা এবার দেখো, ধরো আমি 5-এর সাথে 0কে গুণ করলাম আর 0-র সাথে 5কে গুণ করলাম, উত্তর সেম পাবো না আলাদা পাবো? সেম পাবো।
তাহলে বলো এটা কি বিনিময় সূত্রকে মানছে না মানছে না? হ্যাঁ মানছে। মানছে, এটাও বিনিময় সূত্রকে মানছে। আচ্ছা, এদের মধ্যে ধরো আরেকটা অপারেশন দেখালাম, 5 থেকে 0কে বিয়োগ করলাম আর 0 থেকে 5কে বিয়োগ করলাম, দুটো কি সেম উত্তর আসবে? আসবে না। 5 থেকে 0 বাদ দিলে +5 আর 0 থেকে 5 দিলে -5, তাহলে দুটো সমান হচ্ছে না। তাহলে কি বিনিময় সূত্রকে মানছে? মানছে না। তাহলে এটা বিনিময়ের সূত্রকে মানে না। বোঝা গেল কথা কি বললাম? তাহলে বিনিময় সূত্র হলে কি হবে, a স্টার b করে যত উত্তর আসবে b স্টার a করেও সেম উত্তর আসবে। যদি আসে তাহলে সেটা বিনিময় সূত্রকে মানছে। ঠিক আছে, যেমন এর ক্ষেত্রে দেখলাম যোগের অপারেশনটা মানছে, এখানে যেমন গুণের অপারেশনটা মানছে, কিন্তু বিয়োগের অপারেশন মানছে না। তাহলে এটা হচ্ছে তোমার কি বিনিময় সূত্রকে মানতে হলে a স্টার b করে যত হবে উল্টে দাও, যদি b স্টার a যদি করো একই উত্তর আসবে। এটা হচ্ছে বিনিময় সূত্রের নিয়ম। খাতার মধ্যে লিখে চলো বিনিময় সূত্র। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ ল, এইটা লিখলেই বুঝতে পেরে যাবে। অ্যাসোসিয়েটিভ লটাও খুব ইজি জিনিস, তুমি এর আগেও দেখেছো। অ্যাসোসিয়েটিভ ল ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিশেষ করে ইউজ হয়ে থাকে। a স্টার b যদি দেওয়া থাকে আর তার পাশে যদি স্টার c যদি দেওয়া থাকে, এটা মানে, আর আমি যদি এরকম লিখি a আলাদা করে দিলাম আর bর সাথে স্টার c করে দিলাম। এতদিন পর্যন্ত a এর বউ b ছিল আর c সিঙ্গেল মোড় ছিল, এখন থেকে a সিঙ্গেল মোড়বে আর b আর c বিয়ে করে থাকবে। বোঝা গেল? বউ এক্সচেঞ্জের ব্যাপার যদি এরকম হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজী সূত্র। সহজ সরল ভাষায় বললাম, 5-এর সাথে ধরো 6-এর যোগ করলাম, বাইরে রাখলাম 7-এর যোগ। ঠিক আছে, আমি যদি কিছুক্ষণ পর এরকম করি যে 5-কে বাইরে রেখে দিলাম সিঙ্গেল হিসাবে আর 6 আর 7-এর মধ্যে বিয়ে দিয়ে দিলাম, বলো দুটো উত্তর কি সেম আসবে না আলাদা আসবে? আলাদা আসবে না, সেমই তো আসবে। সেমই আসবে। যোগের ক্ষেত্রে আবার কি করে আলাদা হবে? মানে পড়ো নাকি তোমরা? 5 আর 6 11 আর 7 18, ঠিক আছে, 6 আর 7 13 আর যোগ 5 18ই তো উত্তর আসবে। তাহলে আচ্ছা ধরো এরকম করলাম, 5 আর 6-এর মধ্যে গুণ করলাম আর বাইরে সিঙ্গেল মোড ছিল এতদিন পর্যন্ত 7, ঠিক আছে, আর এরপরে আমি কি করলাম, 5কে সিঙ্গেল রাখলাম আর 6 আর 7-এর মধ্যে দিলাম বিয়ে, বলো উত্তর সেম আসবে না আলাদা আসবে? সেম আসবে। তুমি ভাবো 5 6 30, 30-এর সাথে 7-এর গুণ 210, আচ্ছা 6 সাথে 42, 42 সাথে 5কে গুণ করে দেখো 210ই আসবে। তাহলে দুটো জিনিস সেম, তাহলে এটা করে উত্তর কত আসছে? 210। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজী সূত্রকে মানছে। চলো আর একটা এক্সাম্পল দিই, ধরো 5 - 6, এদিকে তাকাবে, -7, ঠিক আছে। আচ্ছা আর একটা দেখো, 5 বাইরে সিঙ্গেল মরছে, ভেতরে 6 - 7 এরম হয়ে রয়েছে, দুটো উত্তর সেম আসবে কিনা ভাবো। 5 থেকে 6 বাদ দিলে -1, -1 থেকে -7 বাদ দেবো -8, আচ্ছা 6 থেকে 7 বাদ দেবো 6 হয়ে যাবে। এটা করে উত্তর কত আসছে জানো? -8 আসছে না? আচ্ছা এটা করে উত্তর কত আসছে গো? -1 আর এখানকার মাইনাস, তাহলে +1 আর 5 মানে হচ্ছে 6, দুটো উত্তর সেম আসছে না? তাহলে এটা কিন্তু মানছে না সংযোজী সূত্রকে, তাহলে এটা কিন্তু সংযোজী সূত্রকে মানে না। কথা বুঝতে পারা গেল? সংযোজী সূত্র মানে তুমি প্রথমে দুজনের বিয়ে হলো, একজন সিঙ্গেল মরলো, পরের বার একজন সিঙ্গেল হয়ে গেল, অপর দুজন বিয়ে করে নিল, এটাই হচ্ছে সংযোজী সূত্র। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই, সবই হচ্ছে ওই বিয়ে আর বউ বাচ্চা সবই ওই দিয়ে রিলেটেড, ম্যাথামেটিক্স তো ওটার উপরই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সরল ভাষায় পড়ালাম, বুঝতে পেরে যাওয়ার কথা। চলো এবার নেক্সট একটা অঙ্ক দিয়ে বোঝাবো। ঠিক আছে, একে বাংলায় বলা হয় বন্টন সূত্র। বন্টন সূত্র, বন্টন করে দেবো। ঠিক আছে, বন্টন সূত্র নতুন জিনিস, বন্টন সূত্র। দেখো বন্টন সূত্র কিরকম হয়, ধরো a স্টার b স্টার c এরম রয়েছে, ঠিক আছে, b আর c স্বামী স্ত্রী, এ বাইরে দিয়ে উঁকি মারছে। এবার থেকে এরকম হয়ে গেল, এ কি করলো, বি এর সাথেও থাকলো, এ কি করলো, সি এর সাথেও থাকলো, এটাই হয়ে গেল বন্টন সূত্র। মানে এ স্টার বি, ঠিক আছে, বাইরে এই স্টারটা থাকলো ধরো, ঠিক আছে, ধরো এখানে অন্য একটা সাইন দিয়ে দিচ্ছি তারা এটা বোঝার জন্য, ধরো এরম সাইন ছিল। আমি কি করছি দেখো, ভালো করে কথাটা বুঝবার চেষ্টা করো, এ স্টার বি কম্পোজিশন সি এরম রয়েছে, তাহলে কি করলাম, এ স্টার বি, তারপর বাইরে থাকলো কম্পোজিশন, তারপর আবার এ স্টার সি, এ স্টার সি, এরম যদি আসে প্রক্রিয়াটা, তাহলে সেটা হচ্ছে বন্টন সূত্র। কথাটা কি বলেছি বুঝেছো? যদি ধরো এ স্টার বি কম্পোজিশন সি রয়েছে, তো একবার এ কে বির সাথে বিয়ে দাও আর একবার এ কে সির সাথে বিয়ে দাও, যদি এরকম করতে পারো, ডিস্ট্রিবিউট করে দিতে পারো দুজনের মধ্যে, তাহলেই সেটা বন্টন সূত্র। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক, ধরো 5 রয়েছে, এখানে মনে করো 6 যুক্ত 7 রয়েছে, এরম রয়েছে, 5 আর 6 7-এর এক্সাম্পল। 5-এর সাথে তুমি 6-এর, এখানে দেখো কিছু চিহ্ন নেই মানে কিন্তু গুণ চিহ্ন আছে, আমি চলো গুণ দিয়ে বোঝাচ্ছি তোমাকে, গুণ চিহ্ন আছে,
তাহলে 5-এর সাথে তুমি কি করতে পারো, 6-এর গুণ করতে পারো, 5 × 6 লিখতে পারো, প্লাস দিয়ে 5 × 7 লিখতে পারো, 5 × 7 যদি এরমভাবে লেখা যায় তাহলেই এটা ডিস্ট্রিবিউটিভ লকে মানে, যদি না লেখা যায় তাহলে এটা না মানবে না। এটা লেখা যাচ্ছে তাই জন্য এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লকে মানছে। দেখো 5-এর সাথে 6-এর গুণ করলাম, ঠিক আছে, আর 5-এর সাথে 7-এর গুণ করলাম, তো ব্যাপার তো একই আসবে না, 6 + 7 মানে 13, 13-র সাথে 5-এর গুণ করো 65 আসবে। তুমি এভাবে গুণ করে দেখো, 5 × 6 = 30 আর 5 × 7 = 35, 30 আর 35 যোগ করো 65 আসবে, মানছে। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লকে মানছে। আচ্ছা তুমি ধরো এই একই জিনিস ধরো যদি ভাগের ক্ষেত্রে করতে, এটা কিন্তু মানতো না, ভাগের ক্ষেত্রে মানতো না এটা, ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে মানতো না, ঠিক আছে। তো এরকম হচ্ছে ডিফারেন্ট মানে থাকে, ব্যাপার থাকে যে কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউটিভ লয়ের ব্যাপারটা কি, 5-এর সাথে একবার 6-এর বিয়ে হবে, 5-এর সাথে একবার 7-এর বিয়ে হবে, যেরকম এতদিন পর্যন্ত করে এসেছি, ওটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ ল বুঝতে পারা গেল। ডিস্ট্রিবিউটিভ ল মানে কি, এর সাথে একে একবার ডিস্ট্রিবিউট করে দেবো, এর সাথে একবার একে ডিস্ট্রিবিউট করে দেবো, ঠিক আছে, বুঝতে পেরে গেছো কি বললাম। আচ্ছা তাহলে এই হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ ল। এক সম উপাদান, ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট বলা হয় কি ইংলিশে, আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট বিষয়টা কি, একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট বিষয়টা হচ্ছে এমন একটা এলিমেন্ট, ধরো আমি এটা বলছি, ধরো তোমাকে ধরো এ স্টার ই দিয়ে দিলাম, এই ইটাকে জেনারেলি আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। এটা করবার পর এর সাথে স্টার ই করবার পর উত্তর যদি আমাদের এ চলে আসে, তাহলে সেই ইটাকে আমরা বলতে পারি এর আইডেন্টিটি এলিমেন্ট। আবারও বলছি, কথাটা ভালো করে শোনো, মন দিয়ে শোনো, এই জায়গাটা না বুঝতে পারলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না, এর ওপর অনেক কিছু দাঁড়িয়ে আছে। এ স্টার ই করবার পর যদি উত্তর এই এ ফিরে আসে, তাহলে আমরা বুঝবো যে ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো ধরো 5-এর সাথে 0-র যোগ করলাম, স্টারের জায়গাতে প্লাস সাইন বসে আছে, তাহলে এই 5টাই ফিরে আসছে, তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট কোনটা হয়ে গেল, 0টা আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা একটা 5-এর সাথে 1 গুণ করলেও হবে, 5 × 1 করলাম, উত্তর কত চলে আসলো 5, তাহলে এখানে 1টা কি এলিমেন্ট, 1টা আইডেন্টিটি এলিমেন্ট। এটা শর্টকাট বলছি, প্লাসের ক্ষেত্রে 0 হয় আর সর্বদা আইডেন্টিটি এলিমেন্ট, আর ইনটুর ক্ষেত্রে সর্বদা 1 হয় আইডেন্টিটি এলিমেন্ট, একদম কনফার্ম, ঠিক আছে। তাহলে প্লাসের ক্ষেত্রে 0 হবে সবসময় আইডেন্টিটি এলিমেন্ট, আর 1টা হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কীরকম হবে, এর সাথে ধরো ই বলে কোন একটা এলিমেন্ট রয়েছে, ইটা হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট, যার মধ্যে আমি একটা দ্বিপদ প্রক্রিয়া করবার পর ওই মেন যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই ধরো ফিরে পেলাম, তাহলে সেইটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট। কোনটা আইডেন্টিটি এলিমেন্ট, এটা না ইটা, ইটা আইডেন্টিটি এলিমেন্ট। এখানে যেমন 0টা আইডেন্টিটি এলিমেন্ট, 1টা যেরকম আইডেন্টিটি এলিমেন্ট, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান বলা হয় এটাকে। খাতার মধ্যে লেখো একসম উপাদান কি, তারপরে এগোচ্ছি আবার। দেখো টোটাল 5টা জিনিস, এইটা নিয়ে 4 নাম্বার হলো, এরপরে যেটা বলবো এটাই লাস্ট, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনভার্টিবল বা ইনভার্স। ইনভার্টিবল বলতে পারে, ইনভার্টিবল বলতে পারে, বা এটাকে ইনভার্সও বলতে পারে, ঠিক আছে, ইনভার্সও বলতে পারে, বিপরীত বলে অনেক সময়, যাই হোক না কেন। ইনভার্টিবল বা ইনভার্সের কনসেপ্টটা হচ্ছে, ধরো এ বলে একটা কোনো পদ ছিল আর বি বলে একটা কোনো পদ ছিল, এদের মধ্যে তুমি স্টার করেছো, মানে একটা দ্বিপদ প্রক্রিয়া করেছো এদের মধ্যে, করবার পর উত্তর যদি ই চলে আসে, করবার পর উত্তর যদি ই চলে আসে, তাহলে বলবো এই যে প্রক্রিয়াটা আমি এখানে করেছি, যে স্টার যে প্রক্রিয়াটা করেছি, এটা একটা ইনভার্টিবল প্রক্রিয়া বা ইনভার্স প্রক্রিয়া। যেরকম ধরো কথার কথা বলছি, ইটাকে মনে মনে 1 বলে ভাবো, ধরো আমি 5-এর সাথে 1/5 মাল্টিপ্লিকেশন করলাম, উত্তর দেখো এলো হচ্ছে 1, মনে আছে গুণের ক্ষেত্রে আমরা 1কে বলেছিলাম আইডেন্টিটি, দেখো গুণের ক্ষেত্রে 1 পেলাম, 1 মানে আইডেন্টিটি এলিমেন্ট পেলাম, তাহলে দুটো জিনিসের মধ্যে আমি গুণ করলাম, অপোজিট দুটোর মধ্যে গুণ করলাম, করে উত্তর 1 পাচ্ছি। তাহলে এই জায়গাটাতে এই যে গুণটা, এই গুণটা হচ্ছে ইনভার্টিবল, বা এই যে প্রক্রিয়াটা, গুণ প্রক্রিয়াটা হচ্ছে ইনভার্টিবল প্রক্রিয়া। তাহলে কি ইনভার্টিবল প্রক্রিয়া করলে কি আসবে সবসময়, সূত্র এটা, যে দুটো পদ থাকবে এ আর বি, তার মধ্যে যদি আমি স্টার অপারেশন করি, উত্তর কি পাবো সবসময়, ই পাবো, ই মানে আইডেন্টিটি এলিমেন্ট পাবো। তাহলে এটা হচ্ছে ইনভার্টিবল প্রক্রিয়া বা ইনভার্স প্রক্রিয়া। খাতার মধ্যে লিখে চলো, ইনভার্টিবল প্রক্রিয়া বা ইনভার্স প্রক্রিয়া হয়ে গেল আমাদের সব শেষ। এবার ডাইরেক্ট অঙ্ক করব। এই যে কোশ্চেনটা,
এই কোশ্চেনটা একটা সংসদ নমুনা প্রশ্ন, প্রশ্নবিচিত্রার 2 নম্বর প্রশ্ন। প্রশ্নবিচিত্রার সব কোশ্চেনই আমরা করিয়ে দেবো আজকে ক্লাসে, একটা অঙ্ক তোমার আটকাবে না। তো প্রশ্নবিচিত্রার কোশ্চেন করবার পর আমার মনে হয় না আর কোনো জায়গার কোশ্চেন আটকাতে পারে বলে, কারণ প্রশ্নবিচিত্রা সব রকম টাইপই দেওয়া থাকে। তো দেখো কি বলছে, বলছে এন সেটের ওপর, এন মানে ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারের সেট। এবার যারা ন্যাচারাল নাম্বারের সেট সম্পর্কে অবগত নাও তাদেরকে বলি, ন্যাচারাল নাম্বার শুরু হয় কোথা থেকে? 1 থেকে। 1 2 3 4 5 এইভাবে চলছে, ঠিক আছে? এবার চলছে নাম্বারটা, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। বলছে এই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে থেকে দুটো এলিমেন্ট নেবে, এ আর বি, যারা এন সেটের অন্তর্গত। বিলংস টু সাইন মানে কি? অন্তর্গত। কি বললাম? দুটো এলিমেন্ট নিতে হবে, কি? এ নেব আর বি নেব, দুটো এলিমেন্ট নেব। কোন সেট থেকে নেব? কোন সেট থেকে? বিলংস টু এন সেট থেকে নেব। দুটো এলিমেন্ট নিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে এ কম্পোজিশন বি, এ মাইনাস বি যদি সংজ্ঞা, মানে এইটা যদি ফাংশনটা তোমাকে বলে দেয়, এই ফাংশনটা যদি তোমাকে বলে দেয় যে এ কম্পোজিশন বি করলে এ মাইনাস বি আসবে, এই সেট এই দ্বারা যদি সংজ্ঞাত হয়, তাহলে বলছে যে এই যে মাঝখানে যে কম্পোজিশন সাইনটা দিয়েছে, যে জিরো মতন যে সাইনটা দিয়েছে, এটা কি একটি দ্বিপদ প্রক্রিয়া বোঝাচ্ছে? এটা ভালো করে বুঝতে হবে, কথাটা বোঝো ভালো করে। আমি কিন্তু কি বলছি আগে মন দিয়ে শোনো ব্যাপারটা। বলছে যে ন্যাচারাল নাম্বারের যে সেট আছে না, ন্যাচারাল নাম্বারের সেট, তার থেকে দুটো এলিমেন্ট তুলবে, এ আর বি, দুটো এলিমেন্ট তুলবে। এই সেটের মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট তোলো। তোলবার পর এই ফাংশনের মধ্যে বসাও। বসানোর পর তুমি দেখো তো যে এটা কি দ্বিপদ প্রক্রিয়াকে বোঝাচ্ছে কিনা। চলো আমি দুটো এলিমেন্ট তুলছি আমার মন মতো করে। একটা এলিমেন্ট তুললাম, ধরো 3 তুললাম, তুমি ওর তোমারটাও তুলতে পারো, 3 বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর একটা এলিমেন্ট তুললাম, মনে করো 5 বলে একটা ন্যাচারাল নাম্বার তুললাম, দুটি ন্যাচারাল নাম্বার। 3ও হচ্ছে দেখো ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে আছে, আর এই যে 5 যেটা, এটাও তো ন্যাচারাল নাম্বার সেটের মধ্যেই আছে। এরকম দুটো আমি এলিমেন্ট তুললাম, তুলে আমি এই যে ওরা যে অঙ্কটা দিয়েছে তার মধ্যে আমি বসালাম এ কম্পোজিশন বি, এ কম্পোজিশন বি দিয়েছে, ওরা দিয়েছে এ কম্পোজিশন বি ইজ ইকাল টু এ মাইনাস বি দিয়েছে। তো আমি এটার মধ্যে বসাচ্ছি, হ্যাঁ, এটার মধ্যে 3-এর মানটা আর 5-এর মানটা এটার মধ্যে বসাচ্ছি। তাহলে আমি যদি 3 আর 5 বসাই, ধরো আমি 3 বসালাম, কম্পোজিশন 5 বসালাম, 3 মাইনাস 5 করছি, উত্তর কত আসছে? -2। আমি কি বলেছিলাম? দুজনের মধ্যে বিয়ে দেওয়ার পর তাদের যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটা যেন ওই সেটেরই অন্তর্গত হয়। হয়েছে কি? হয়নি, তাহলে এটা দ্বিপদ প্রক্রিয়া না। এটাই তো জিজ্ঞাসা করেছে তোমাকে, এই কম্পোজিশনটা কি একটি দ্বিপদ প্রক্রিয়া? উত্তর লিখতে হবে না, কারণ -2 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। -2টা ন্যাচারাল নাম্বার সেটের অন্তর্গত না, তাহলেই এটা দ্বিপদ প্রক্রিয়া না, ভাষা দিয়ে লিখে নেবে। এটাই লিখতে হবে, যে লিখতে হবে ধরি 3 এবং 5 হলো দুটি পদ ন্যাচারাল নাম্বারের, বলে এরকম লিখবে 3 বিলংস টু এন এবং 5 বিলংস টু এন, তারপর এইটার মধ্যে বসাবে, বসানোর পর যে উত্তর আসবে সেটা দেখবে, বলবে -2টা। হ্যাঁ, তুলতে পারে। তুমি আগে পরে দেখাচ্ছ কেন? তুমি এরকম ভাবে তোলো, মানে তোমাকে সব রকম কন্ডিশন দেখাতে হবে। দ্বিপদ প্রক্রিয়া হলে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা দ্বিপদ প্রক্রিয়া হলে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। তুমি আগে তোলো, পরে তোলো, সাইডে তোলো, পিছনে তোলো, যেভাবেই তোলো, সব ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে। তুমি এই 1 আর 2 দিয়েও প্রমাণ করতে পারো। 1 তুললে এটাকে, আর 2টাকে এটাকে 2 তুললে, তাহলে 1 কম্পোজিশন 2, তাহলে কি হবে? 1 - 2, মানে উত্তর আসবে -1। -1 ন্যাচারাল সেটের অন্তর্গত না, তার মানে এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া না। ঠিক আছে? তাহলে দ্বিপদ প্রক্রিয়া হলে সবসময় সেটা ভ্যালিড হবে, সবসময়। সে তুমি আগে এ লেখো বা পরে বি লেখো, বা পরে বি লেখো আগে এ লেখো, সব ক্ষেত্রে সেটা ভ্যালিড হবে, সব ক্ষেত্রে ভ্যালিড হবে। লিখে নেবে ভাষা দিয়ে। এবার আর একটা কথা বলে রাখি, যে সবসময় যে ডিফারেন্ট এলিমেন্ট তুলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি সিমিলার এলিমেন্টও তুলতে পারো, দুটো 3ও তুলতে পারো। ঠিক আছে? যেমন একটা কোশ্চেন দেখাবো এর পরেরটা, সেখানে তুমি দেখবে। ঠিক আছে? আমি কি বলছি? আমি বলতে চাইছি, আমি ধরো 5টাকে আগে রাখতাম, 3টাকে পরে রাখতাম, তাহলে কি হতো? 5 - 3 হতো, তখন +2 আসতো, তখন সেটা ন্যাচারাল সেটের অন্তর্গত হতো। তাহলে একভাবে সেটা ভ্যালিড হচ্ছে ন্যাচারাল সেটে। আমি যখন উল্টো করে বলছি, যখন আমি 3টাকে আগে নিয়ে ফেলছি, 5টাকে পরে নিয়ে ফেলছি, তখন আবার সেটা ন্যাচারাল সেটে ভ্যালিড হচ্ছে না। দ্বিপদ প্রক্রিয়ার রুল হলো তুমি যেভাবে খুশি নাও, তুমি আগে পরে নাও, পরে আগে নাও, সব ক্ষেত্রে সেটা যেন আগের সেটের অন্তর্গত হয়, দুটো ক্ষেত্রেই যেন আগের সেটের অন্তর্গত হতে হবে, তবেই গিয়ে সেটা ন্যাচারাল, তবেই গিয়ে সেটা আমরা বলতে পারবো যে সেটা দ্বিপদ প্রক্রিয়া। একটা ক্ষেত্রে খাটলো, অন্য ক্ষেত্রে খাটলো না, ঘুরিয়ে দিলাম যেই খাটলো না, ওরম হলে হবে না, যেন সব ক্ষেত্রে সেটা যেন দু ক্ষেত্রেই যাতে খাটে, সেইটা হচ্ছে তোমার ন্যাচারাল, সেটাই হচ্ছে তোমার কি হবে? দ্বিপদ প্রক্রিয়া হবে, যেটা দু ক্ষেত্রেই খাটবে। বোঝা গেল কথা? এটা হচ্ছে ব্যাপার। আমি একটা কথা বললাম, ধরো এ কম্পোজিশন বি, আর এখানে স্টার ইন্টু চিহ্ন দিয়ে দিত, তাহলে ধরো তুমি দুটো এলিমেন্ট তুলে 3 × 5 উত্তর 15 পেতে, তুমি উল্টো করে বসাচ্ছ 5 × 3 15, তখন দুভাবেই করলেই আমার ন্যাচারাল সেটের অন্তর্গত আসছে, তখন সেটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া হতো। বুঝতে পারা গেল? আমি যেভাবেই খুশি করি না কেন উত্তর ওটাই আসবে। তুমি চাইলে দুটো সেম এলিমেন্টও তুলতে পারো,
সেম এলিমেন্টও তোলা যায়। এর পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো দেখাচ্ছি। আর এই অঙ্কটা আছে উদাহরণ নাম্বার পাশে লিখে রেখো, উদাহরণ 6। উদাহরণ 6-এ আছে, ওখানে ভাষা দেওয়া আছে, যদি চাও ভাষাগুলো একটু দেখতে পারো। ঠিক আছে, উদাহরণ 6-এ আছে, তোমার এসএনদের বইতে উদাহরণ 6-এ আছে। জেড একটা ইন্টিজার নাম্বারের সেট, ভালো করে কথাটা বুঝবে। জেড একটা ইন্টিজার নাম্বারের সেট, যেটা হচ্ছে ইন্টিজার নাম্বার মানে কিরকম বলো তো, 1 2 3 4 0, যে কোনো পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলো ইন্টিজার নাম্বার, সেগুলোকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এই সেট দিয়ে দিয়েছে, দেখো কিরকম নাম্বার সেটা বলেও দিয়েছে, 0 1 2 3। বলছে এই সেটের ওপর স্টার একটা প্রক্রিয়া। কিরকম প্রক্রিয়া বলছে, এ স্টার বি করলে বি টু দি পাওয়ার এ আসবে, বি টু দি পাওয়ার এ আসবে, এই দ্বারা সংজ্ঞাত হবে। বলছে প্রমাণ করো জেড সেটের ওপর স্টার প্রক্রিয়াটা একটা দ্বিপদ প্রক্রিয়া নয়। কি করে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো আমি এ বলে একটা এলিমেন্ট তুললাম, সেটাও 0 তুললাম, বি বলে একটা এলিমেন্ট তুললাম, সেটাও 0 তুললাম। এবার যদি আমি এ স্টার বি এই ফর্মুলাটার মধ্যে বসাই, এদিকে দেখবে এ স্টার বি এই ফর্মুলাটার মধ্যে বসালাম, তাহলে উত্তর আসবে বি টু দি পাওয়ার এ। কত তুলেছো? 0, 0 স্টার 0 করছো, তার মানে কি আসবে, যেটা বি, বি মানে যেটা 0, 0-র পাওয়ারে তুমি 0 লিখছো। কোনো নাম্বার 0-র পাওয়ারে যদি তুমি 0 করো, সেটা অসংজ্ঞাত বোঝায়। 0-র পাওয়ারে যদি 0 করো, এটা করা যায় না, এটা অসংজ্ঞাত বোঝায়, আনডিফাইন্ড। ঠিক আছে, আনডিফাইন্ড। ঠিক আছে, তাহলে এই আনডিফাইন্ড যে নাম্বারটা, এটা কি ইন্টিজার সেটের অন্তর্গত নাকি? ইন্টিজার সেটের অন্তর্গত না। তাহলে আনডিফাইন্ড যদি ইন্টিজার সেটের অন্তর্গত না হয়, তাহলে আমাকে যে প্রক্রিয়াটা ওরা দিয়েছে এ স্টার বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, এটা কখনোই হচ্ছে এই সেটের অন্তর্গত হবে না। অর্থাৎ লিখতে হবে কি, 0 টু দি পাওয়ার 0 যেহেতু আনডিফাইন্ড, তাই ওইটা লিখতে হবে, তাই জেড সেটের ওপর স্টার প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া নয়, যেরকম লেখা আছে। এইখান থেকে কপি করে দেবে, পরের থেকে এখান থেকে এখানে কপি করে দেবে। ঠিক আছে, তো আমি দুটো সেম এলিমেন্ট তুললাম, তাহলে দেখলাম 0 টু দি পাওয়ার 0 আসলো, তাহলে সেটা অন্তর্গত নয়। এটা এক্সাম্পল নাম্বার 4-এ পাবে, এসএনদের এক্সাম্পল নাম্বার 4-এ আছে। চলো দেখো, এই যে কোশ্চেনটা, এটা সংসদ নমুনা প্রশ্ন, প্রশ্ন বিচিত্রার এটা 4 নাম্বার প্রশ্ন, আর এটা হচ্ছে এসএনদের বইতে এক্সাম্পল নাম্বার 23-এ আছে। যাই হোক, টপিকটা দেখো কিভাবে করতে হবে, একটা শিখিয়ে দেবো, পরেরটা তোমরা নিজেরা করতে পারবে। ঠিক আছে, 5-এর দাগের কোশ্চেনটা তোমরা নিজেরা করবে, এটা 4-এর দাগ করাচ্ছি, 5-এর দাগেরটা তোমরা নিজেরা করবে। ফার্স্টে দেখো কি বলছে, এ কম্পোজিশন বি ইজ ইকাল টু এ মাইনাস বি প্লাস এ বি। এটা একটা ফাংশন দিয়ে দিয়েছে ওরা। কি বলে দিয়েছে, এর সাথে বি যদি কম্পোজিশন করি এইটা পাবো, এ মাইনাস বি প্লাস এ ইন্টু বি, এরকম একটা উত্তর পাবো। বলছে দেখাতে হবে যে এই যে প্রক্রিয়াটা আমরা এখানে করছি, এটা না বিনিময়যোগ্য, না এটা সংযোজ্য, সেটি বিনিময়যোগ্য বা সংযোজ্য নয় জিজ্ঞাসা করেছে, তাই তো? এটা জিজ্ঞাসা করেছে। তাহলে কি করা যাবে? দেখো, আমরা দুটো নাম্বার নিচ্ছি, এর সাথে একটা নাম্বার নিচ্ছি, সেটা হচ্ছে ধরো এইটা নিয়ে আমি টেস্ট করছি। আগে বিনিময়যোগ্য কিনা টেস্ট করছি, বিনিময়যোগ্য কিনা, বিনিময়যোগ্য কিনা, বিনিময়যোগ্য কিনা টেস্ট করছি। এ কম্পোজিশন বি করছি, এ কম্পোজিশন বি করলে উত্তর কি আসবে, এ মাইনাস বি প্লাস এ বি, এটা উত্তর আসবে। বিনিময় হওয়ার মানে কি ছিল মনে করে দেখো, এ স্টার বি করে আমরা যত উত্তর পাবো, বি স্টার এ করেও কিন্তু আমরা সেম উত্তর পাবো, তবে সেটা হবে বিনিময়যোগ্য। তাহলে এবার উল্টোটা করছি, এদের বি কম্পোজিশন এ করছি, তাহলে কি হবে, এবার দেখো এ কম্পোজিশন বি করলে তখন কি আসতো, এ আগে, তারপর বি, তারপর তাদের মধ্যে এ বি। তাহলে আমাদের এখন কি আসবে বলো, বি মাইনাস এ প্লাস হচ্ছে বি এ বা এ বি, একই জিনিস। বলো তো এই জিনিসটা আর এই জিনিসটা কি একই? সেম না তো। তাহলে এই যে কন্ডিশনটা দিয়েছে এ কম্পোজিশন বি এ মাইনাস বি এ প্লাস এ বি, এটা নিশ্চয়ই বিনিময়যোগ্য, এই সূত্রটাকে মানছে না। আমাকে তো সেটাই দেখাতে বলেছিল যে এটা বিনিময়যোগ্য নয়। তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল, এই দুটো থেকে কি প্রমাণ হয়ে গেল, যে বিনিময়যোগ্য নয়, বিনিময়যোগ্য নয়। ঠিক আছে, বিনিময়যোগ্য নয় প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারা গেল, বিনিময়যোগ্য নয় প্রমাণ হয়ে গেল। এবার আমরা টেস্ট করব যে এটা সংযোজ্য কিনা। চলো এই সাইডে টেস্ট করছি সংযোজ্য কিনা, আগে ভালো করে দেখে নাও সংযোজ্য কিনা, অঙ্ক করাবার মতন এরকম অনেক অঙ্ক পাবে, সংযোজ্য কিনা এটা টেস্ট করব। দেখো, আমরা সংযোজ্য হতে হলে সবসময় দেখবে 3টে এলিমেন্ট দরকার ছিল, ঠিক তো? সংযোজ্য মানে 3টে এলিমেন্ট দরকার ছিল। সংযোজ্য রুল কি ছিল মনে করে দেখো, এ স্টার বি বাইরে থাকতো হচ্ছে স্টার সি, তাই ছিল। তারপর আমরা উত্তর, এ স্টার বাইরে থাকতো, বি স্টার সি হতো, এরকম দরকার, তাই তো? তাহলে আমরা কি করব, সংযোজ্য প্রমাণ করবার জন্য এটা আমি লিখলাম এ কম্পোজিশন বি। দেখো ভালো করে, আমি ফার্স্টে এরকম করব, এ কম্পোজিশন বি কম্পোজিশন সি লিখবো, এরকম দেখো, এদিকে দেখাও,
এ কম্পোজিশন বি ব্র্যাকেটের মধ্যে থাকবে, কম্পোজিশন সি বাইরে থাকবে। এটা করে একটা উত্তর বার করব। পরের বার বি কম্পোজিশন সিটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে বাইরে রেখে আরেকবার একটা উত্তর বার করবো, দেখবো দুটো উত্তর সেম আসছে কিনা। চলো ফার্স্টে এটা করি, এ কম্পোজিশন বি আর বাইরে থাক সির কম্পোজিশন। আচ্ছা, এ আর বির কম্পোজিশন করলে উত্তর কত আসবে? এইটা আসবে, এই যে এ আর বির কম্পোজিশন করলে উত্তর আসবে এ মাইনাস বি প্লাস এ বি। তাহলে এইটার জন্য শুধু এইটুকুর জন্য বলছি, এ মাইনাস বি প্লাস এ বি এটা থাকলো বাইরে, আর তার সাথে থাকলো কম্পোজিশন সি থাকলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার দেখো এই এত বড় নাম্বারটাকে নিয়ে তুমি ক্যালকুলেশন করাটা মহা ঝামেলার বিষয়, করতে পারবে না, করতে গেলেও গন্ডগোল হওয়ার চান্স বেশি আছে, ছেড়ে দাও এখানে। এটাকে কাজ করো, ধরি এই যে নাম্বারটা রয়েছে না, এই টোটালটাকে পি ধরে নাও, এ মাইনাস বি প্লাস এ বি এটাকে ধরে নাও হচ্ছে পি। তাহলে দেখো করতে সুবিধা হবে, পি কম্পোজিশন সি। পি কম্পোজিশন সি করলে ফর্মুলা কি? পি মাইনাস সি হবে, তারপর পি আর সির যোগফল হবে, পি মাইনাস সি তারপর হবে পি সি, এরকম হয়ে গেল। এবার পির জায়গাতে এই মানগুলো বসিয়ে দাও, পির যে মানটা ছিল এটা পির জায়গায় বসিয়ে দাও, পির যে মানটা ছিল এটা এর জায়গায় বসিয়ে দাও। চলো পির মান কত? পির মান হচ্ছে এ মাইনাস বি প্লাস এ বি, এটা বসালাম এই পির জায়গাতে, তারপর মাইনাস সি আছে, তারপর প্লাস পির জায়গাতে কোন মানটা বসাবো? এটা বসাবো এ মাইনাস বি প্লাস এ বি, ঠিক আছে, বাইরে থাকলো সি। ব্র্যাকেট খুলে ভাঙবো, তাহলে কত হচ্ছে দেখো, এ মাইনাস বি প্লাস এ বি, ঠিক আছে, মাইনাস সি, ঠিক আছে, প্লাস সির সাথে এর গুণ এসি, মাইনাস বির সাথে সির গুণ বিসি, প্লাস এবিসি প্লাস এ বি সি, এরকম একটা উত্তর আসছে। তাহলে দেখো এইটা উত্তরটা এরকম একটা উত্তর পাচ্ছি, তাই তো, এরকম একটা উত্তর পাচ্ছি। এটা কি করলাম, এ বির কম্পোজিশন আর সিটাকে বাইরে রেখে তখন এরকম একটা উত্তর পেলাম। এর পরের বারের উল্টো কাজটা করব, পরের বার কি করতে হবে, এ বাইরে থাকবে আর বি আর সির মধ্যে কম্পোজিশন করব। তাহলে এ বাইরে থাকবে, বি আর সির মধ্যে কম্পোজিশন করব। ঠিক আছে, চলো করছি। দেখো বি আর সির মধ্যে কম্পোজিশন, তাহলে বিনিময়যোগ্য নয়, এটা তো তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা কি করব, এ থাকবে বাইরে, এ থাকবে বাইরে, কম্পোজিশন করব কার সাথে? বি আর সির মধ্যে কম্পোজিশন করব। যদি বি আর সির মধ্যে কম্পোজিশন করি কি উত্তর পাবে দেখো, ফার্স্টে হবে বি মাইনাস সি, ফর্মুলা অনুযায়ী বি মাইনাস সি প্লাস বিসি, এরকমই উত্তর আসবে। এ থাকলো বাইরে, কম্পোজিশনের জায়গায় কম্পোজিশন থাকলো, বি মাইনাস সির জন্য কি ফর্মুলা বলা আছে দেখে নাও, বি কম্পোজিশন সি করলে কি বলা আছে, দুটোর মধ্যে বিয়োগ তারপর দুটোর মধ্যে যোগ, তাহলে এখানে তাই হবে বি মাইনাস সি প্লাস হচ্ছে বিসি, এরকম থাকবে। বলো বুঝতে পেরেছো? আবার এত বড় জিনিস নিয়ে ক্যালকুলেশন করা অনেক কঠিন, এটাকে এবার কিউ ধরে নাও, আগেরবার ওটাকে পি ধরেছো, তো আর বারবার কি ধরা যাবে না, এবার এটাকে কিউ ধরবো। কিউ ইজ ইকাল টু কত লিখবো, বি মাইনাস সি প্লাস হচ্ছে বিসি, এটা করলাম, এটা ধরি। তাহলে ধরি যদি, তাহলে লিখতে পারি এ কম্পোজিশন কিউ। এবার এ আর কিউর মধ্যে কম্পোজিশন করলে ফর্মুলা এইটা এ মাইনাস কিউ প্লাস এ কিউ, তাই করব এ মাইনাস কিউ প্লাস হচ্ছে এ কিউ। বলো বুঝতে পারলাম? আচ্ছা, কিউ এর জায়গায় ফের মান বসিয়ে দাও, এই মানটাকে বসাও, তাহলে লেখো এর জায়গায় এ মাইনাস কিউ এর মান কত, এইটা বি মাইনাস সি প্লাস হচ্ছে বিসি, প্লাস এর জায়গায় এ, কিউ এর মান কত, বি মাইনাস সি প্লাস বিসি, বি মাইনাস সি প্লাস হচ্ছে বিসি। ক্যালকুলেশন চেক করি, পুরো কমপ্লিট করি। আমি এই সাইডে করছি, একটু দেখো ভালো করে, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এই যে এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, প্লাস সি, তাহলে প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস বিসি, মাইনাস বিসি, তারপর দেখো প্লাস এবি, প্লাস এবি, মাইনাস এসি, মাইনাস এসি, এ বিসি প্লাসে হবে, এ বিসি প্লাসে হবে। দেখো চেক করো, পজিটিভ এ আছে, পজিটিভ এ আছে, মাইনাস বি আছে, মাইনাস বি আছে, এই জায়গাটা সে গন্ডগোল হয়ে গেল, এটা প্লাস সি আছে, এটা মাইনাস সি আছে, মিলছে না। ঠিক আছে, মাইনাস সি আছে, মিলছে না। দেখো মাইনাসে সি আছে, প্লাসে সি আছে, দেখো মিলছে না। ঠিক আছে, আর কি মিলছে না, আর দরকারও নেই কিছু মেলার, দুটো হ্যাঁ বাকিগুলো মিলে যাচ্ছে। যাই মিলুক না কেন, তুমি দেখতে পেলে এই যে উত্তরটা বেরোলো আর এই জায়গাটাতে যা উত্তর বেরোলো, দুটো উত্তর কি সেম এসছে? সেম আসেনি তো। তাহলে সেম যদি না আসে তাহলে সংযোজ্য নয়, সংযোজ্য প্রমাণিত হয়ে গেল যে এটা সংযোজ্য নয়। সংযোজ্য নয় এটার দ্বারা প্রমাণিত হলো, আর বিনিময়যোগ্য নয় সেটা আগেই প্রমাণিত করে দিয়েছি। তাহলে প্রমাণিত হয়ে গেল যে বিনিময়যোগ্য এবং সংযোজ্য কোনোটিই নয়। এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছিল, যে বিনিময়যোগ্য এবং সংযোজ্য কোনোটিই নয়। চলো দিকে করো, টপিকে আসি। এটা হচ্ছে তোমার কি দিয়েছে, এ স্টার বি মানে কি, এ প্লাস বি প্লাস 5।
তাহলে এটা সংযোজ্য প্রক্রিয়া কিনা জিজ্ঞাসা করেছে। সংযোজ্য প্রক্রিয়া হওয়ার প্রথম রুল হচ্ছে এই যে এই সূত্রটা ছিল এ স্টার বি, বাইরে থাকবে স্টার সি করে যত উত্তর আসবে, এ স্টার রেখে বাইরে বি স্টার সি করলেও উত্তর হচ্ছে একইটাই উত্তর আসবে। এটাই সংযোজ্য প্রক্রিয়ার নিয়ম ছিল। তাহলে আমরা এই প্রক্রিয়া অনুযায়ী এগোচ্ছি। দেখো এ স্টার বি, ঠিক আছে, এ স্টার বি স্টার সি, তো এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এ স্টার বি করা মানে কত উত্তর আসবে, এ প্লাস বি প্লাস 5, এ প্লাস বি প্লাস 5 এটা থাকলো ব্র্যাকেটের মধ্যে, বাইরে থাকলো স্টার সি। এবার এই পুরো নাম্বারটাকে পি ধরে নাও, তাহলে পি স্টার সি, তার মানে উত্তর আসবে পি প্লাস সি প্লাস 5। পি কোনটাকে ধরেছিলে, পি ধরেছিলে পুরোটাকে, তাহলে এ প্লাস বি প্লাস 5 প্লাস সি প্লাস 5, তাহলে উত্তর কত আসলো, এ প্লাস বি প্লাস সি প্লাস 10। এটা একটা উত্তর পেলাম। আবার আমরা এর উল্টোটাও করব, আবার আমরা এইটা করে দেখব, এ স্টার, ঠিক আছে, এ স্টার বি স্টার সি। তো দেখো এ স্টারটা এ স্টার থাকলো, বি স্টার সিটা কিরকম হবে, বি প্লাস সি প্লাস হচ্ছে 5, ঠিক আছে, এটাকে আমরা কিউ ধরে নাও, তাহলে লিখতে পারো এ স্টার কিউ। তাহলে কি লিখবে, এ প্লাস কিউ প্লাস 5, এই ফর্মুলা অনুযায়ী এ প্লাস কিউ প্লাস 5, এ প্লাস কিউ প্লাস 5। কিউ কোনটাকে ধরা হয়েছিল, ভেতরটাকে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস 5 প্লাস 5, তো উত্তর চলে আসলো এ প্লাস বি প্লাস সি প্লাস আসলো 10। দুটো উত্তর সেম এসছে, তার মানে সংযোগ প্রক্রিয়া। দুটো উত্তর সেম এসছে, তার মানে এটা সংযোগ প্রক্রিয়া। সংযোগ প্রক্রিয়া রুলই তাই, এ স্টার বি স্টার সি করে যত উত্তর আসবে, এ কে বাইরে রেখে বি আর সির মধ্যে স্টার করলে উত্তর সেম আসবে, তাই তো এসছে, সেম উত্তর এসছে, তার মানে এটা সংযোগ প্রক্রিয়া হয়ে গেল। বলো, এবছর যারা ভাবছে যে আমরা পড়াশোনা করব না, হ্যাঁ আমাকে হয়তো সরকার পাস করিয়ে দেবে, কিংবা পরীক্ষার হলে টুকলি করে নেবো, ঠিক আছে, এর দিকে ওর দিকে ঝেড়ে করে দেবো, তোমাদের একটা কথা বলে রাখি, বোর্ড কিন্তু এবারে ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যেতে বলেছে, শুধু এইটুকু কথা মাথায় রেখো, আর কিছু লাগবে না, ঠিক আছে, সেই রকমভাবেই পরীক্ষা হচ্ছে এবারে, ঠিক আছে। মোবাইল ফোন তো দূরের কথা, তোমাকে জলের বোতলটা নিয়ে যাবে, সেটা পর্যন্ত ট্রান্সপারেন্ট। বোর্ড কতটা কড়াকড়ি হয়েছে সেটা আগে ভাবো, ভেবে তারপর পরীক্ষাটা দিতে যেও। এর ঝাড়া ওর ঝাড়ার চেষ্টাই করো না, এর ঝাড়া ওর ঝাড়ার চেষ্টাই করো না। 3 জন গার্ড দেবে ফলে, ঠিক আছে, সামনে পিছনে মাঝখানে। একবার দেখবে খাতা নিয়ে নেবে, খাতা ক্যান্সেল করে দেবে, একটা পরীক্ষা ক্যান্সেল হয়ে গেলেই ব্যাস হয়ে গেল, আর কি, আর উচ্চ মাধ্যমিক দিয়ে লাভ কি, ঠিক আছে। তো সাবধানে পরীক্ষা দিও, কোনো ছ্যাঁচড়ামো চিটিংবাজি এসব চলবে না ওখানে এবছরে, ঠিক আছে। একই কোশ্চেন লিক হয়েছে মাধ্যমিকের, খুব খোঁচে আছে বোর্ড। কিউআর কোড বসিয়ে দিয়েছে কোশ্চেন পেপারে, কিউআর কোড বসিয়ে দিয়েছে কোশ্চেন পেপারে। কোশ্চেন পেপার দেখেছো এবারে মাধ্যমিকের, আমার কাছে এসছে, দেখো এ দেখো কোশ্চেন পেপারে দেখো কিউআর কোড বসিয়ে দিয়েছে, ঠিক আছে, ফাটিয়ে রেখে দেবে, সেঁকে দেবে এবছর চ্যাংড়ামো করা, প্রতিটা কোশ্চেনে বসিয়ে দিয়েছে, তুমি তুলতেই পারবে না। পর কোশ্চেন তুই কোন মাঝখানে বসিয়েছে, ছবি তুলবে কি করে তুলবে তুমি। 20 সালের প্রশ্ন, এ স্টার বি ইজ ইকাল টু এ প্লাস 2b/3, সংযোজ্য প্রক্রিয়া বলেছে, তাহলে এর সাথে একবার করতে হবে এ স্টার বি, এটা রেখে বাইরে থাকবে স্টার সি। এ স্টার বি মানে এই মানটা, এ প্লাস 2b বাই হচ্ছে 3, এটা হচ্ছে এ স্টার বির ভ্যালু, স্টার সি, এটাকে পি ধরে নাও, পি স্টার সি, তাহলে কি আসবে, পি প্লাস 2c, পি প্লাস 2c বাই আসবে 3। পির মান কোনটা, এ প্লাস 2b/3, পির জায়গাতে বসাবো, এ প্লাস 2b বাই আসবে হচ্ছে 3 প্লাস 2c/3, তাহলে উত্তর আসছে দেখো 3 দুগুণে হচ্ছে 6c হয়ে যাচ্ছে উপরে, এ প্লাস 2b আর 3টা 2 এর সাথে গুণে 6c হচ্ছে, প্লাস 6c, আর নিচে হচ্ছে এই 3 আর এই 3 গুণ হয়ে 9 হচ্ছে, এরকম আসছে না, এ প্লাস 2b প্লাস 6c/9। তাহলে এটা করে যত উত্তর আসছে, পাশে একই রকমভাবে এইটা করতে হবে যে এ স্টার বি স্টার সি এটা থাকবে আগে, তাহলে একই রকমভাবে তাই করব, এ স্টার থাকলো বাইরে, ফর্মুলা কি, প্রথম পদটা থাকবে, তারপর দ্বিতীয় পদের সাথে 2 গুণ, প্রথম পদটা বি, তারপর দ্বিতীয় যে পদটা রয়েছে সি, তার সাথে 2 গুণ, নিচে 3 দিয়ে ভাগ, তারপর এটাকে কিউ ধরে নাও, তাহলে এ স্টার এটাকে ধরে নিলাম কিউ, তাহলে কি হবে, এ প্লাস 2q বাই হচ্ছে 3, তারপর এর জায়গাতে এ লিখবো প্লাস 2, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে এইটা, বি প্লাস 2c বাই হচ্ছে 3, ঠিক আছে, টোটালটাকে বাই দিয়ে 3, তাহলে কত হচ্ছে 3 এর সাথে এর গুণ,
3a 2b 4c 2b প্লাস 4c আর এই 3 আর এই 3 মিলে 9 হয়ে যাচ্ছে। তো মিলছে না, এটা মিলছে না, মিলছে না মানে সংযোজ্য নয়, ঠিক আছে, সংযোজ্য নয়, এটাই লিখতে হবে আর কি। মিলে গেল সংযোজ্য হতো, ঠিক আছে। তো এটা গেল 5 দাগের প্রশ্নটা গেল। প্রশ্নবিচিত্রা 6টা কোশ্চেন করলাম, 6 রকম। যাও 5-6টা কোশ্চেন করে ফেললাম একবারে। সংযোজ্য বিনিময়যোগ্য কিনা সবই আসতে পারে, বলা যায় না ওরকম, ঠিক আছে। এটা 20 সালের প্রশ্ন আর 15 সালের দুটো প্রশ্ন করলাম। এবার দেখো একটু অন্যরকম টাইপ, ঠিক আছে, আবার টাইপ চেঞ্জ করছি। তোমার ক্লাস 11-12 পড়াশোনা আর সামনের কলেজের পড়াশোনা দুটো জিনিস সেম জিনিস নয়, ঠিক আছে। তোমাকে দুটো জিনিস ইনভেস্ট করে চলতে হবে লাইফে, সেটা হচ্ছে টাকা, টাইম। তুমি যাই করো, না তুমি যাই করো না কেন তোমার টাকার টাইম ইনভেস্ট করতে হবে। তুমি যাই করো না কেন, তুমি পড়াশোনা করো, তুমি যাই করো, তাতে টাকা টাইম ইনভেস্ট করতে লাগবে। লাইফে যাই করে নাও না কেন, একটা খেলোয়াড় যখন খেলোয়াড় হয়ে ওঠে তাকেও টাকার টাইম ইনভেস্ট করতে হয়, ঠিক আছে। টাকাও দিতে হবে, টাইমও দিতে হবে খেলাতে, ঠিক আছে। মানুষের বিয়ে করতে গেলেও টাকা টাইম ইনভেস্ট করতে লাগবেই। আর সেখানে তুমি পড়াশোনার কথা বলছো, সেখানে তো লাগবেই। চলো দেখো এই কোশ্চেনটা দেখো কিভাবে সলিউশন করবে। বলছে বাস্তব সংখ্যার সেট আর এর ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় যে a স্টার b = 5ab/7। আর এর একসম উপাদান নির্ণয় করো। আর এর একসম উপাদান মানে কি? একসম উপাদান মানে হচ্ছে a স্টার e করে উত্তর আমরা কি পাবো? a ফিরে পাবো, তাই তো। তাহলে আমরা যদি এরকম করি, একসম উপাদান নির্ণয় করতে বলেছে মানে ইর মান বার করতে বলেছে, তাহলে a স্টার e করবো, করে উত্তর a পাবো। কার মান বার করতে হবে? আমাকে ইর মান বার করতে হবে। আচ্ছা, যদি আমরা দুটো জিনিসের মধ্যে স্টার করি তাহলে তার জন্য উত্তর আসে 5ab/7। তাহলে আমি দুটো জিনিসের মধ্যে স্টার করলাম, তাহলে উত্তর আসবে হচ্ছে 5ae/7 = a। তাহলে a আর a কেটে গেল, ইর মান কত বেরোলো? 7/5। এটাই হয়ে গেল একসম উপাদান। অঙ্ক শেষ। কি আছে অঙ্কতে? না না, কি লিখবে? ওইটাই দেখে দেখে ভাষাটা দেখে লিখবে আর কি। আচ্ছা দেখো এটা হয়েছে কি, দেখো টাকা রোজগার করাটা লাইফের মেন মোটো। সব সময় তুমি যাই করো তাতেই টাকা লাগবে। একটা জিনিস দেখো যেটা টাকা লাগবে না, একটা জিনিস দেখো আমাকে যেটা টাকা লাগবে না। তুমি খেতে যাবে, ঘুমাতে যাবে, খাটে শুতে যাবে, মরে যাবে, মরার পরেও তোমার টাকা লাগবে। তুমি কি বলছো? টাকা তোমার সব কিছুতেই লাগবে, ঠিক আছে। টাকা হচ্ছে লাইফে রোজগার করবার মেন মোটো, ঠিক আছে। তো টাকা রোজগার করতেই হবে, এটা কি করা যাবে? যে পাচ্ছ না, স্টারের একসম উপাদান জানতে চেয়েছে। একসম উপাদান কি করে বার করা শেখালাম। এর সাথে ইর স্টার করব, উত্তর আসবে এ, তবেই তো বলবো এটা একসম উপাদান। এবার দুটো জিনিসের মধ্যে স্টার করলে উত্তর কত হবে? দুটো জিনিসের মধ্যে স্টার করলে উত্তর হবে a যুক্ত b যুক্ত 1। এখানে এটা a কিন্তু bটা তো e, তাহলে কি লিখতে হবে? এই লাইনটাই লিখতে হবে এখানে, a যুক্ত e যুক্ত 1 লিখতে হবে এখানে, = a হবে। বির জায়গাতে খালি ই বসে আছে, এই তো ডিফারেন্স। আগের অঙ্কগুলো তাই করছি, তো কি বুঝছো এতক্ষণ ধরে? +1 ওইদিকে নিয়ে চলে যাও, ইর মান হয়ে যাবে -1। এটা উত্তর। এটা ফার্স্টেরটা হয়ে গেল, একটা। সেকেন্ডেরটা দেখো, বিপরীত পদ। বিপরীত পদ কি করে বার করে? এদিকে তাকাও, এই বিপরীত পদ কি করে বার করে? বিপরীত পদ মানে জানো তো, a স্টার b করতে হবে, উত্তর কত আসবে? ই আসবে, তাই তো। তবে তো বিপরীত পদ হবে। দুটো পদের মধ্যে এই স্টার প্রক্রিয়া করলে উত্তর কত হবে? এইটা a + b + 1। ইর মান কত? ইর মান হচ্ছে -1, এখানে বসাও -1। তাহলে শুধু বির মান বার করবে, তাহলে b = হবে 1টা ওইদিকে চলে যাবে, -1 প্লাস এটা এদিকে চলে যাবে -a, তাহলে b = হবে -2 -a। এটা হচ্ছে উত্তর। শেষ। আমাদের ইয়ের সব শেষ হয়ে গেল, প্রশ্নবিচিত্রার সব অতি সংক্ষিপ্তর উপর যা যা প্রশ্ন আছে সব শেষ হয়ে গেল। জিনিস বলি, এই যে প্লাসের নিচে এরম 4 লিখে দেওয়া, বা প্লাসের নিচে 5 লিখে দেওয়া, বা এই ইন্টুর নিচে 5 লিখে দেওয়া, বা ইন্টুর নিচে এরম 5 লিখে দেওয়া, এটাকে বলে মডিউলো ফাংশন। খাতার কথাটা বুঝবে ভালো করে। কি বললাম? প্লাসের নিচে এরম ধরো 3 লিখে দিল, তাহলে এটা হচ্ছে যোগ মডিউলো। এটাকে বলা হয় যোগ মডিউলো, ঠিক আছে। এটা একটা ব্যাপার আছে, যোগ মডিউলো। ঠিক আছে, সুন্দর দেখতে নামটা, যোগ মডিউলো। আর একটা হচ্ছে ইন্টুর নিচে ধরো এরম 2 লিখে দিল, তাহলে এটা কি? গুণ মডিউলো, ঠিক আছে। এটা হচ্ছে গুণ মডিউলো। এদের একটা কাজ আছে, শিখিয়ে দিচ্ছি দেখো। গুণ মডিউলো আর যোগ মডিউলোর একটা ব্যাপার আছে। কি ব্যাপার? যোগ মডিউলো আর গুণ মডিউলোর ব্যাপার হচ্ছে, যে দুটো নাম্বারের মধ্যে তোমাকে যোগ মডিউলো করতে দেবে, করবার পর যে নাম্বারটা লেখা থাকবে সেটা দিয়ে ওটাকে ভাগ করতে হবে। ভাগ করবার পর
ভাগশেষ যেটা সেটা হবে উত্তর। ঠিক আছে, কথাটা বুঝবে ভালো করে। যেমন দেখো 3-এর সাথে 1কে যোগ করলাম, উত্তর এলো 4। 4কে ভাগ করতে হবে কত দ্বারা? 4 দ্বারা। তাহলে ভাগ করলে উত্তর হয়ে যাচ্ছে 1। ভাগশেষ কি থাকছে? থাকছে না। তাহলে ভাগশেষটা সবসময় উত্তর লিখতে হবে, ভাগশেষটা। তাহলে ভাগশেষ হচ্ছে 0। কথা বুঝে গেল কি বললাম? এটার ক্ষেত্রে দেখো 7 আর 4-এর যোগ করবো কত হবে? 11। 11কে 5 দিয়ে ভাগ করলাম যদি, তাহলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 1। 1 লিখতে হবে। কথা বুঝেছি কি বললাম? এটার ক্ষেত্রে তোমরা নিজেরা করো। আচ্ছা, এটার ক্ষেত্রে বলে দিই, দাঁড়া, এটা একটা গল্প আছে। 4-এর সাথে 1কে ভাগ করলাম, তাহলে 4 হচ্ছে। 4কে তো 5 দিয়ে ভাগই যাবে না। যদি ভাগ এরকম ভাগই না যায়, তাহলে সেক্ষেত্রে 4টাই উত্তর হবে। সেক্ষেত্রে তাহলে 4টাই উত্তর হবে। ঠিক আছে, কি বললাম? ধরো এরকম থাকলো 3 ইন্টু হচ্ছে 1, আর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে ধরো 5 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি করবো? 3-1-কে 3, আর 5 দিয়ে তো ভাগ যাবে না, 3টা 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে। যদি ছোট হয়ে যায় তাহলে যেটা গুণ করে যেটা আসছে সেটাই উত্তর, যোগ করে যেটা আসবে সেটাই উত্তর। কথা বুঝতে পারলাম কি বললাম? আচ্ছা, এটা দেখো কত হচ্ছে? 6-4-এ কত হচ্ছে? 24। 24কে যদি 5 দিয়ে ভাগ করি, উত্তর কত হবে? ভাগশেষ কত হবে? ভাগশেষটা 4 হবে। ভাগশেষটা 4 হবে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? 24কে 4-5-এ 20 অব্দি যাবে, তারপর 4 ভাগশেষ থাকবে। তাহলে 4 হচ্ছে উত্তর। তাহলে 0144 হচ্ছে অ্যান্সার। দুটো কোশ্চেন তোমাদেরকে করতে দেবো, এটা হয়ে যাবার পর। এটাকে মড ফাংশন বলা হয়। মড 5 মানে মডিউলো 5, মডিউলো 5 মড ফাংশন বলা হয় এটাকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি এটা করো নাও, তা করলে বুঝতে পারবে। বলো এই দুটোর উত্তর বলো, কত হচ্ছে? প্রথমেরটা কত হবে? 5-এর সাথে 1 কি হচ্ছে? যোগ হচ্ছে তো, 6 তো। 5-এর সাথে 1 যোগ করলে 6 হচ্ছে তো। 7-এর থেকে তো ছোট, ভাগ তো যাবেই না, তাই জন্য তো 6 হবে। তো এদের ফাংশনটা যোগ করে যেটা আসবে সেটা উত্তর আসবে। যদি নাম্বারটার থেকে ছোট হয় তাহলে দুটোকে যোগ করে যেটা উত্তর হবে সেটাই উত্তর হবে। তাহলে এটা 6 হচ্ছে, বুঝতে পেরেছো? 5 আর 1-এ 6। ঠিক আছে, 6 তো 7 দিয়ে ভাগ যাচ্ছে না, 7 বড় হয়ে যাচ্ছে, তাহলে দুটোকে যোগ করে যেটা আসবে সেটাই উত্তর। 7 আর 4 গুণ করলে কত হচ্ছে? 28। 28কে যদি 5 দিয়ে ভাগ করি, 5-5-এ 25 অব্দি যাবে, আর 3 ভাগশেষ থেকে যাবে। ওই 3টে হচ্ছে অ্যান্সার হবে। শেষ। এবার ছক বানানো শেখাচ্ছি। ছক বানানো খুব ইজি, এগুলো 4 নম্বরের জন্য পড়ে। ঠিক আছে, ভেরি ইজি এগুলো, দেখে না একটুখানি। ছক বানানোর নিয়ম হচ্ছে, ফার্স্টে আমাকে এখানে দেখতে হবে এটা গুণ মডিউলও দিয়েছে নাকি যোগ মডিউলও দিয়েছে। ভালো করে দেখবে একটুখানি জায়গাটা। যদি যোগ মডিউলও দিত, এখানে কিন্তু প্লাস দেওয়া থাকতো, কিন্তু এ আর বির মাঝখানে প্লাস দেওয়া থাকতো। এ আর বির মাঝে কিছু নেই, তার মানে কি? তার মানে গুণ করতে হবে। তার মানে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করে সেটাকে কত দ্বারা ভাগ করে টেস্ট করতে হবে? 5 দ্বারা ভাগ করে। ঠিক আছে, ওই বিভিন্ন রকম করে দেখলাম, 4, 3, 2 করে দেখলাম। এবার আমাদেরকে দুটোকে গুণ করে 5 দ্বারা ভাগ করে টেস্ট করতে হবে। চলো আমরা তাহলে কি করবো, এটা ছক বানানো শেখাচ্ছি। ছক কিভাবে বানাতে হয় দেখে নাও। ছক হবে এরকম, ঠিক আছে? ছক হবে এইরকম, দেখবে ভালো করে। তো এই আর এই ছক হবে 1, ঠিক আছে, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, এই হচ্ছে 4, এই হচ্ছে ছক হয়ে গেল। বেশি বড় বানিয়ে ফেললাম। 1, ঠিক আছে, তারপর 2, তারপর হচ্ছে কি 3, তারপর কি হচ্ছে 4, 5, 6 লিখলাম না কেন? সেটে যত অবধি দেবে, এ সেটে যত অবধি দেবে তত অবধি লিখবো, দুদিকেই সেটা লিখবো। এ সেটে কত অবধি আছে? 1, 2, 3, 4, তাহলে সেই জন্য লিখলাম 1, 2, 3, 4 অবধি লিখেছি। সেটটা বেশি বড় বানিয়ে ফেলেছি, দেখতে বাজে লাগছে, একটু মুছে দিই জায়গাটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই হলো। ঠিক আছে, আর এখানে করব এ স্টার বি। এখানে অপারেশনটা লিখবো, যে অপারেশনটা ওরা বলে দেবে এ স্টার বি, সেই অপারেশনটা ওখানে লিখবো। অপারেশনটা কিরম অপারেশন? দুটোর মধ্যে গুণ করব, করে তাকে 5 দ্বারা ভাগ করে ভাগশেষটাকে উত্তর লিখতে হবে, যেটা শেখালাম। মড ফাংশন বা মডিউলো ফাংশন, তার কাজ কি? তার কাজ হচ্ছে এইখানে যেটা বলে দেওয়া থাকবে, দুটোর মধ্যে কি করতে বলেছে? গুণ করতে বলেছে। দেখো কোনো কোনো অঙ্কতে এখানে কিন্তু প্লাস সাইন দিয়ে দেবে, তখন যোগ করে তখন 5 দিয়ে ভাগ করবো। এখানে গুণ করতে বলছে, দেখতে তো পাচ্ছেন মধ্যে যোগ চিহ্ন নেই, তার মধ্যে গুণ করতে বলছে। তাহলে কি করব? ফার্স্টে 1-এর সাথে 1-এর গুণ করব। কত হচ্ছে? 1। তাকে 5 দ্বারা ভাগ করলে 5 দিয়ে তো ভাগই যাবে না, তাহলে একই উত্তর আসবে, লিখলাম। এবার ছকটা ফিল আপ করবো। দেখো এই ছকটাকে কিভাবে ফিল আপ করছি দেখো। ঠিক আছে, দাঁড়াও, তোমরা নিজেরা উত্তর বলবে, হেভি ভালো লাগবে। দেখো এটা করতে 1 আর 2-এর গুণ করছি, 2 হচ্ছে। 2 কত দ্বারা ভাগ করতে হবে? 5 দ্বারা, তাহলে 2 হবে। 3 আর 1-এর গুণ করছি, 3 হবে। 4 আর 1-এর গুণ করলে 4 হবে। আচ্ছা, 2-এর সাথে 1-এর গুণ করছি, 2 5 দ্বারা ভাগ যাবে না, তাহলে 2 উত্তর। আচ্ছা, 2-এর সাথে 4ও 5 দ্বারা ভাগ যাবে না, 4ই উত্তর হবে। 3 দুগুণে 6, 5 দিয়ে ভাগ গেলে ভাগশেষ 1 থাকে, 1 উত্তর হলো।
ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছি? বুঝতে পারছো এতটা অবধি? আচ্ছা, 2 এর সাথে 4-এর গুণ 8, তাহলে কত ভাগশেষ থাকছে? 3। আচ্ছা, ভালো করে বুঝবে। তারপরে কি বললাম? তারপরে বলতে হবে হচ্ছে তোমার 3 দ্বারা, 3-এর সাথে 1-এর 3 হবে, 3-এর সাথে 2-এর গুণ 6, 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, ভাগশেষটা শুধু লিখবো। 3-এর সাথে 3-এর গুণ 9, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 4 লিখবো। 3 4-এ 12, 5 দুগুণে 10 অব্দি যাবে, 2 ভাগশেষ থাকবে, তাহলে 2 লিখবো। তারপরে দেখো 4 আর 1-এ 4, 4ই থাকবে। আচ্ছা, 4-এর সাথে 2-এর গুণ 8, 3 ভাগশেষ থাকবে, 4 3-এ 12, 2 ভাগশেষ থাকবে, 4 4-এ 16, 3 5-এ 15, 1 ভাগশেষ থাকবে। এটা হয়ে যাওয়ার পর সবসময় তোমাকে যদি কোয়েশ্চেনে কখনো জিজ্ঞাসা করে বিনিময়যোগ্য কিনা, এরকম টাইপের যদি জিজ্ঞাসা করে, তোমাকে এই কর্নার বরাবর এলিমেন্টটা আমি মার্ক করে দিলাম, এই যে কর্নার বরাবর এলিমেন্টটা আমি তোমাকে মার্ক করে দিচ্ছি। বিনিময়যোগ্য হওয়ার একটা রুল বলছি, মন দিয়ে শুনবে। এই কর্নার বরাবর এলিমেন্টের দুটো সাইড সবসময় প্রতিসম আকারে আসবে, আয়নার মতো, আয়নার মতো আসবে দুটো সাইড। চেক করে দেখো, 2 আয়নায়, 2 নিজেকে আয়নায় কি দেখবে? 2-এর মতো। 3 নিজেকে আয়নায় কি দেখবে? 3-এর মতো। 1 নিজেকে আয়নায় কি দেখবে? 1-এর মতো। ঠিক আছে, এই 3 নিজেকে কিরম দেখবে? আয়নায় 3-এর মতো। এই 2টা 2-এর মতো, এরকম প্রতিসম হবে। এই কর্নারে 2 থাকবে, তারপর 3 থাকবে, তারপর 1 থাকবে, তারপর আবার 3, তারপর আবার 2, পুরোপুরি মিলে যাবে। এর এই সাইডে যত থাকবে এই সাইডে তত থাকবে, 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 এই সাইডে তত থাকবে এই সাইডে তত থাকবে। তাহলে বলবো যে এটা হচ্ছে বিনিময়যোগ্য। বিনিময়যোগ্য রুলই তো তাই ছিল, যে বিনিময়যোগ্য রুলই তো তাই ছিল, এ স্টার বি করলে বি স্টার এ আসতে হতো। তাহলে এটার আয়নায় দেখলে এটাই দেখাবে, উল্টোটা দেখাবে, সেটাই তো আসছে। এখানে যেহেতু 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। এরকম যদি হয় তাহলে বলবো হচ্ছে সেই ছকটা হচ্ছে বিনিময়যোগ্য। পরীক্ষাতে দেখো কি কোশ্চেনটা করেছে, বলছে যে এ স্টার বির মধ্যে এ বি করে মড 5 করো, তারপর বলছে এর ওপর স্টার প্রক্রিয়ার জন্য একটি দ্বিপদ বিভাজন ছক তৈরি করো এবং প্রক্রিয়াটি এ সেটে বিনিময়যোগ্য, এটা প্রমাণ করতে হবে। তা লিখে দেবো যে এই কর্ণের উভয় পাশের যে এলিমেন্টগুলো বা পদগুলো সেটা হচ্ছে প্রতিসম। প্রতিসম হওয়ার কারণে ছক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মানে হচ্ছে এই যে প্রক্রিয়াটি, এই স্টার প্রক্রিয়াটি একটি বিনিময়যোগ্য প্রক্রিয়া। ব্যাস, হয়ে গেল, অঙ্ক শেষ। হ্যাঁ, এরকম বক্স করে, এরকম বক্স করেই করবে। আরে হ্যাঁ, এই তো ছক করতে বলেছে তো। না না, এটা করে দেখাতে লাগবে না, এটা আমি বোঝার জন্য করলাম। তুমি চাইলে একটা পেন্সিল দিয়ে করে রাখতে পারো, পেন্সিল দিয়ে করতে পারো, এটা বোঝাবার জন্য, যে মিলছে কিনা দেখবার জন্য। এটা বিনিময়যোগ্যর জন্য। আর একটা জিনিস আছে বলে দিচ্ছি, আরো 2-3টে জিনিস এখান থেকে শেখানোর আছে, আরো 2-3 রকমের কোশ্চেন করতে পারে, আমি একটা কোশ্চেনের মধ্যে সব শিখিয়ে দেবো। যদি পরীক্ষাতে কখনো কোশ্চেন করে যে এটার একসম উপাদান কি, বা একসম উপাদান নির্ণয় করো, তুমি দেখবে যে সবসময় প্রতিটা লাইনের মধ্যে 1 আছে কিনা, অন্তত একটা করে 1 প্রেজেন্ট থাকতে হবে। তুমি দেখো, একটা 1 আছে, এ দেখো একটা 1 আছে, একটা 1 আছে, এ দেখো একটা 1 আছে, 1 আছে তো। তাহলে একসম উপাদান যদি নির্ণয় করতে দেয়, তাহলে সেই একসম উপাদানটা হচ্ছে 1, এবং সেই একসম উপাদানটা এই ছকটার মধ্যে উপস্থিত। ঠিক আছে, লেখাটা কি লিখতে আমি বলছি, লেখো। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, লাস্ট যেটা আমার পয়েন্ট বলবার, বিভিন্ন জিনিসের ইনভার্স জিজ্ঞাসা করতে পারে। যার ইনভার্স জিজ্ঞাসা করবে তোমাকে দেখতে হবে তার সাথে কার মধ্যে দ্বিপদ প্রক্রিয়া করে উত্তর 1 এসছে। যেমন যদি দেখো 1-এর সাথে 1-এর মধ্যে অপারেশন করে উত্তর 1 এসছে, তাহলে আমি বলবো 1-এর ইনভার্স হচ্ছে 1, কারণ 1-এর সাথে 1-এরই ইনভার্স করে উত্তর 1 পেয়েছি। 2-এর সাথে কার ইনভার্স করে 1 পেয়েছি? খেয়াল করে দেখো, 2-এর সাথে কার ইনভার্স করে 1 পেয়েছি? 2-এর সাথে 3-এর ইনভার্স করে 1 পেয়েছি। তাহলে যদি বলে 2-এর ইনভার্স কে, উত্তর হচ্ছে 3। এগুলো ইনভার্টিবেলগুলো জিজ্ঞাসা করে। 3-এর সাথে কার ইনভার্স করে 1 পেয়েছি? 3-এর সাথে 2-এর, তাই হয়েছে, তাই তো হলো। 2-এর ইনভার্স যদি 3 হয়, 3-এর ইনভার্স 2 হবে। 3-এর ইনভার্স কত? 3-এর ইনভার্স 2। 4-এর সাথে কার ইনভার্স করে 1 পেয়েছি? 4-এর সাথে 4-এর, তাহলে 4-এর ইনভার্স হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ইনভার্টিবল পদ। ঠিক আছে, জিজ্ঞাসা করতে পারি ইনভার্টিবল পদগুলি নির্ণয় করো, তো এরকম হচ্ছে ব্যাপার আসবে। ঠিক আছে, এবার একটা অঙ্ক দেবো, সেই অঙ্কটা তোমরা করবে, করলে তোমরা সব শিখে যাবে। আর এর বাইরে কিছু হয় না কোশ্চেন। দ্বিপদ প্রক্রিয়া শেষ হয়ে গেল পুরোপুরি। আচ্ছা, একটা ছোট্ট এমসিকিউ দিচ্ছি, এমসিকিউটা পারো কিনা দেখো। এটা ইকুয়াল টু কত জিজ্ঞাসা করলো, বার করতে পারবে এই অঙ্কটা? ইজি অঙ্ক কিন্তু। এ স্টার বি কিরম বোঝাচ্ছে? এ স্কোয়ার বি স্কোয়ারের যোগ। তাহলে 4 স্টার 5 মানে কি? ফার্স্টে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে যেটা উত্তর পেলে সেটা একটা ছোট উত্তর হয়ে যাবে, তারপর তার সাথে আবার 3 স্টার করবে। তো সেই ফর্মুলার যে উত্তর বার করে দেখো কত উত্তর হবে।
আর একটা শর্ট কোশ্চেন টাইপের হয়, আর একটা এমসিকিউ টাইপের হয়। দেখো কোনো একটা সেটে কটা পদ আছে বলে দিতে পারে, ঠিক আছে, কোন একটা সেটে কটা পদ আছে বলে দিতে পারে। মনে করো কথার কথা বলে দিল একটা সেটে 3টে পদ আছে। যদি একটা সেটে বলে দেয় 3টে পদ আছে, বললো কটা দ্বিপদ বিভাজন ছক বানানো যাবে বা কটা দ্বিপদ প্রক্রিয়া করা যাবে, যত বলুক, যদি 3টে পদ বলে দেয়, যদি 3টে পদ বলে দেয়, তুমি দেখো 3টে পদ মানে ধরো 3টে পদ এরকম হতে পারে এ বি সি, 3টে হতে পারে। তো আমি যদি দ্বিপদ প্রক্রিয়া করি কি হবে ভাবো তো একটুখানি, আগে রিজন বোঝো, তারপর আমি শর্টকাট শিখিয়ে দেবো। এ হলো এটা, বি হলো এটা, সি হলো এটা, এদিকে এ, এদিকে বি, এদিকে সি। কটা কটা ঘর কটা কটা উত্তর পাচ্ছি দেখেছো? দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে কিভাবে করতে হয় নিয়মটা কি? তিনের মাথায় সবসময় আমরা সেটাকে লিখে চলবো, যেটা হচ্ছে দেখো তিনের মাথা সবসময় সেটাকে লিখে চলবে, সেটা হচ্ছে তুমি দেখবে যে কটা 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 ঘর দিয়েছে, টোটাল কটা ঘর দিয়েছে, যে কটা দেবে তার পাওয়ারে তত হবে। ঠিক আছে, মানে ধরো 3টে পদ দিয়েছে, তো 3টে পদ দিয়েছে, তাহলে কটা হচ্ছে? 9টা হচ্ছে। 3 × 3 এতগুলো এলিমেন্ট তৈরি করা সম্ভব। যদি 5টা দিত তাহলে 25টা তৈরি হতো। ধরো 5টা দিত তাহলে কি হতো? তোমার এখানে আর একটা বেড়ে যেত ডি, এখানে আর একটা বেড়ে যেত ই, ঠিক আছে, আর এদিকে একটা বেড়ে যেত ডি, এদিকে একটা বেড়ে যেত ই, ঠিক আছে, এদিকে একটা ডি আর এদিকে একটা ই বেড়ে যেত। কটা তখন ঘর তৈরি করা যেত, মানে কটা দ্বিপদ প্রক্রিয়া করা যেত সেটা জিজ্ঞাসা করবে প্রশ্নতে। কটা দ্বিপদ প্রক্রিয়া করা যেত সেটা জিজ্ঞাসা করবে প্রশ্নতে। তাহলে দেখো 9টা হয়েছিল এত দূর অবধি, 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন, হ্যাঁ এই দাগটাও পুরোটা যাবে, সি এর নিচে দাগ, ওই যে সি নিচে যে দাগটা ওটা পুরোটা নেই। ও পুরোটা নিয়ে নি না, তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 5 × 5 25, ঠিক আছে, বর্গর মতন আসবে সবসময়, 5 স্কোয়ার। এই 3টে পদ দিয়ে দেয় তাহলে 3 স্কোয়ার, 5টা পদ দিয়ে দিলে 5 স্কোয়ার। কটা দ্বিপদ প্রক্রিয়া করা যাবে? হ্যাঁ, শুধু তার বিপরীত উপাদান কি হবে? তাহলে বিপরীত উপাদান কি করে বার করতে হয় কিভাবে শিখেছিলাম? এ স্টার বি করব, এখানে স্টার না, এখানে তো কম্পোজিশন দিয়ে দিচ্ছে, এখানে কম্পোজিশন দিচ্ছে, তাহলে এ কম্পোজিশন বি করে উত্তর কত আসবে? ইর সাথে সমান। ঠিক আছে, আর আচ্ছা আর একটা জিনিস কি, এর ইর মানটাকে আগে বার করবার জন্য আমরা আগে কি করব, এ স্টার এ কম্পোজিশন ই করে, এ কম্পোজিশন ই করলে সেটা এর সাথে সমান হতো না, ওটা করে আগে ইর মানটা বার করে নেবো। তাহলে এ কম্পোজিশন ই মানে কত? এ কম্পোজিশন ই মানে হচ্ছে এ ই বাই 2, তাহলে এখানে লিখবো এ ই বাই 2 ইজিক্যাল টু এ আর এ কেটে যাবে, ইর মান চলে আসলো 2। এবার দেখো এর মধ্যে আমরা সেই মানটাকে বসাবো, ইর জায়গাতে 2, আর আমাকে হচ্ছে এর বিপরীত উপাদানটাকে খুঁজতে বলেছে। তাহলে এ কম্পোজিশন বি মানে হলো এ বি বাই হলো 2, ইর মানটাও হচ্ছে 2, তাহলে দেখো বির মানটা খুঁজতে হবে। তাহলে বির মান কত হবে? এখান থেকে 2 2 4, আর এটা নিচে চলে যাবে, তাহলে 4/a হচ্ছে অ্যান্সার আসবে। বুঝলে, আগে ইর মান খুঁজে নেবো, তারপর ইর মানটা এর মধ্যে বসাবো, বসিয়ে তারপর আমরা বির মান বার করবো। এটা হচ্ছে টেকনিক হবে। যে ইনভার্টিবল হবে, জেনারেলি যে ইনভার্টিবল হয় বা বিপরীত যে হয়, তাকে সবসময় আগে একসম হতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে একটা কোশ্চেন তোমরা এখান থেকে এসএনডি থেকে করবে, আমি কোশ্চেনটা বলছি, যে এমসিকিউটা তোমরা করে উত্তর বলবে, সেটা হচ্ছে ওই এমসিকিউ 4টা করবে, এমসিকিউ 4টা করবে। আমাদের পুরো টপিকটা শেষ হয়ে গেল, তোমরা এসএনদের ফুল এমসিকিউ করবে, এসএনদের ফুল এমসিকিউ করবে, ফুল এমসিকিউ বাড়িতে করবে, ঠিক আছে, ফুল এমসিকিউ বাড়িতে করবে, পারবে করতে। আর এখন এমসিকিউ 4টা করো। এই ছক কমপ্লিট করার কোশ্চেন কিভাবে করব, এটা উদাহরণ রয়েছে, এরকম টাইপের কোশ্চেন তোমাদেরকে পরীক্ষা দিতে পারে, সহজ, এটা অনেক অনেক সহজ, কিন্তু বুদ্ধি করে করে ভেবে ভেবে ছকটা কমপ্লিট করতে হবে। দেখো এখানে 1 2 3 4 5 6 6টা ঘর ফাঁকা আছে, এই 6টা ঘরে কি হবে সেটা বসাতে হবে ক্যালকুলেশন করে। আর কোশ্চেনটা টোকো, তারপর আমি বলছি। হয়ে গেছে? ও কোশ্চেনটা লিখছো, লেখো। ধরো এরকম টাইপের একটা কোশ্চেন দিল, দিয়ে বললো হচ্ছে তোমাকে কি যে ছকটা কমপ্লিট করতে হবে, ইজি কিন্তু এগুলো আরও, এগুলো দিয়ে দিলে আরও ইজি, জানবে লাখ ভালো। ঠিক আছে, দেখো প্রথমত হচ্ছে এখানে বলে দেওয়া থাকবে কি ধরনের ছক, এটা বলেছে বিনিময়যোগ্য। বিনিময়যোগ্য মানে আমরা এই জিনিসটা জানি যে এ স্টারের সাথে যদি বি করি তাহলে বি স্টারের সাথে এ সমান হবে, তাই তো? তাহলে এবার আমরা বুঝে বুঝে ছকটাকে ফিল আপ করবো। দেখো ফার্স্টে দেখো এর সাথে যদি বির স্টার করি তাহলে উত্তর কত পাচ্ছি? ডি পাচ্ছি কিনা দেখো, ভালো করে বুঝে বুঝে বলবে। এর সাথে বির যদি স্টার করি উত্তর কত পাচ্ছ? ডি পাচ্ছ।
তাহলে আমি যদি এখন 20 সাথে এর স্টার করি সেম উত্তরই পাবো, ডি পাবো। তাহলে 20 সাথে এখন এর স্টার করছি মানে উত্তর কত আসবে? ডি আসবে। বুঝে বুঝে করবে, অসুবিধা হলে আমি সাইডে করছি। দেখো এদিকে দেখো, আরেকবার দেখো, এ আর বি স্টার করলাম, এ স্টার বি করলাম, উত্তর কত পেয়েছিলাম? ডি। তাহলে যদি এখন উল্টো করি, 20 সাথে এ যদি স্টার করি ডি পাবো। আচ্ছা, তারপর দেখবে আমরা যদি এর সাথে সির স্টার করি কত উত্তর আসছে? দেখো এর সাথে সির স্টার করছি, উত্তর কত আসছে? বি। তাহলে উল্টো যদি করি এখন, সির সাথে এর স্টার, বি আসবে। আচ্ছা, দুটো ঘর ভরে গেল। আচ্ছা, এখানে দেখো এর সাথে যদি ডির স্টার করি উত্তর কত এসছে? এ। তাহলে এখন যদি ডির সাথে এর স্টার করি উত্তর এ আসবে। বুঝে গেছো? আচ্ছা, বাকি তিনটে ঘর ফিল আপ করে দেখি কি হবে। এ দেখো, এ দেখো, কি কি পারছো না, দেখো এই ছকটা ভরতে পারছো না, এই তিনটে ছক ভালো করে শুনবে। এবার বি দেখো, আমাকে এই ছকটা ফিল আপ করতে গেলে কার কার মধ্যে স্টার করতে হবে? বি আর সির মধ্যে। তাহলে আমাকে বার করতে হবে বি আর সির মধ্যে স্টার, রাইট? ঠিক আছে, বি আর সির মধ্যে স্টার। আগে দেখো সি আর বির মধ্যে স্টার করেছি কিনা কোথাও। এই যে সির সাথে বির মধ্যে স্টার করেছিলাম, করে উত্তর কত পেয়েছিলাম? এ পেয়েছিলাম। তাহলে সি আর বির মধ্যে যদি করে উত্তর এ আসে, তাহলে বি আর সির মধ্যে করে উত্তর এই আসবে। হয়ে গেল। তা বুঝে বুঝে বসাতে হবে। তারপর দেখো, আবার দেখো এইটা বুঝো, আগে এটা বুঝো, এই ছকটা ফিল আপ করতে হলে কার কার মধ্যে স্টার প্রয়োজন? বি আর ডির মধ্যে। আগে দেখো ডি আর বির মধ্যে কোথাও করেছো কিনা, ডি আর বির মধ্যে কোথাও করেছো কিনা? সি বেরিয়েছিল, তাহলে এটাও সি হবে। ঠিক আছে, আর এটা সি আর ডির মধ্যে, ডি আর সির মধ্যে বেরিয়েছিল সি, তাহলে সি আর ডির মধ্যে করেও সি হবে। হয়ে গেল। ঠিক আছে, তো বুঝে বুঝে বসাতে হবে, এ সি সি উত্তর হতো। ঠিক আছে, এরকম ছক ফিল আপ করার কোশ্চেন দিতে পারে, তো পাতি কোশ্চেন এগুলো, বাচ্চারা করে এগুলো, ছোট প্রাইমারি স্কুলে বাচ্চাদের এরকম শেখায় ধরে ধরে। এর সাথে দেখো তো বাবু, এর সাথে দেখো ছক করে করে এইটা এসেছিল। এই অঙ্ক যদি উচ্চ মাধ্যমিক এসে না পারো কি বলবো বলো?